সঞ্চিতা, শিখা, মানালি, সুস্মিতা, সমর্পিতা, সাজু, রিম্পা, সাগর, দিশারি, রমেশ, সঞ্জয়, প্রজ্ঞা, হৈমন্তী, লোরাজিতা, সৌমেন, শান্তনু, প্রিয়া, শ্রেয়সী, তনুশ্রী, পল্লবী, সুমনা, অচিন্ত, নিতাই, সৌভিক, তুহিন, তিথি, সুলগ্না, শ্রাবণী, রিয়া, মিলি, রিয়া আপাতত এরা জয়েন করেছে। অরিন্দম জয়েন করেছো। সবাইকে গুড ইভিনিং। গুড ইভিনিং টু এভরিওয়ান। সবাইকে গুড ইভিনিং। আশা করি সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং। বিকাশ জয়েন করেছো, ঐন্দ্রিলা, তানভি, সঙ্গী, অঞ্জনা, শাকলিন, রাজীব, সুব্রত, প্রত্যুষ, অরিন্দম, জ্যোতিষ, দেবাঞ্জন সবাই জয়েন করেছো। সবাইকে গুড ইভিনিং। গরমটা বড্ড বেশি, ওইভাবেই রয়েছি আর কি। কি আর করা যাবে, এত মারাত্মক গরম পড়েছে, কোনো কিছু করার নেই। আজকে তো আমাদের এখানে আমি হাওড়ায় থাকি, আজকে তো 43 ছিল, 43। कैसे हो आप? ওই রয়েছে আর কি, গরমে যেমন থাকা যায় বুঝতেই পারছো। 45 ডিগ্রি গরম এনজয় করছি, সত্যিই তাই। আমি থাকি হাওড়াতে, হাওড়া, সেটাই। চলো, কিছু করার নেই, পড়াশোনা তো আমাদের করে যেতে হবে। দেবাঞ্জন, স্বর্ণাভ, অর্ক, রাজীব, শ্যামা, প্রিয়াঙ্কা, শেখর, দেবাশিস, সুবিনয় সবাই জয়েন করেছে। সবাইকে গুড ইভিনিং। আমাদের এখানে বীরভূমে 45। সুমনার বাড়ি কোথায়? বীরভূমের কোথায়? হ্যাঁ, বীরভূমে তো 45 জানি। বীরভূমে তো আমার আত্মীয় থাকে সিউড়িতে, তো আমি দেখেছি ভালো গরম। এখানকার থেকে আমাদের হাওড়ার থেকেও 1-2 ডিগ্রি বেশি। অর্ক গুড ইভিনিং। কোনটাই মানে কাঁথিতে? আচ্ছা, বীরভূমে সিউড়িতে থাকিস? আচ্ছা আচ্ছা, খুব ভালো। আমি বীরভূমে সিউড়িতে প্রায় যাই, চিনবি হয়তো, লালদিঘি পাড়া, হসপিটাল মোড়, ওইখানেই যাই আর কি। ঠিক আছে, তো আমার আত্মীয় থাকে। ইনফ্যাক্ট আমার একজন পিসি থাকতো আগে সিউড়িতে, সে এখন আর নেই। উনি থাকতেন হলো তোর এতে, চৈতালি মোড়, চিনবি, সবই তোদের ওখানে। ঠিক আছে, বহরমপুরে 45। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো, ঠিক আছে, চলো শুরু করে দিই। আজকে আমাদের যে বিষয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে, সবাইকে গুড ইভিনিং। আমি আর ইন্ডিভিজুয়ালি সবাইকে বললাম না। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মানে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুরু হবে, সেটা হলো রাইট টু ইকুয়ালিটি। ঠিক আছে, রাইট টু ইকুয়ালিটি ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, বর্তমানে 45। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকে আমরা রাইট টু ইকুয়ালিটি থেকে শুরু করব। প্রশ্ন হলো, এই যে রাইট টু ইকুয়ালিটি আমরা করবো, আর্টিকেল 14, 15, 16, 17, 18, 5টা আর্টিকেল হলো রাইট টু ইকুয়ালিটি। ঠিক আছে, সবাই এবার একদম চুপচাপ হয়ে যাও। এবার সবাই ক্লাসে কনসেন্ট্রেট করো। ঠিক আছে, সবার সাথে হাই হ্যালো আমার হয়ে গেছে। এবার সবাই ক্লাসে কনসেন্ট্রেট করো। দেখো, রাইট টু ইকুয়ালিটি 14, 15, 16, 17, 18, এই 5টা আর্টিকেলে রাইট টু ইকুয়ালিটি আছে। কিন্তু আমাদের একটা প্রশ্ন হলো, হঠাৎ আমরা রাইট টু ইকুয়ালিটি পড়ছি কেন? মানে এটা যদি আমাদের একটা প্রশ্ন থাকে যে হঠাৎ করে রাইট টু ইকুয়ালিটি এলো কেন? দেখো, আমাদের সংবিধান যখন তৈরি হয়েছিল, আমাদের সংবিধানের দুটো উদ্দেশ্য ছিল। যদি আমি বলি, আমাদের সংবিধান যখন তৈরি হয়েছিল, কনস্টিটিউশন যখন তৈরি হয়েছিল, কনস্টিটিউশন তৈরির পেছনে উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য নাম্বার 1, একদম প্রথম যেটা উদ্দেশ্য ছিল, সেটা হলো এই সংবিধান ভারতবর্ষের গাইডলাইন হিসেবে কাজ করবে। অর্থাৎ যতদিন আমরা ব্রিটিশ শাসনের আন্ডারে আছি, ততদিন তো ন্যাচারালি ওরা আমাদেরকে চালনা করছে। এরপর যখন আমরা স্বাধীন হয়ে যাব, যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাব, তখন এই সংবিধান আমাদেরকে গাইডলাইন হিসেবে কাজ করবে। মানে সংবিধানে পার্লামেন্টের যা কাজ আছে সেই অনুযায়ী পার্লামেন্ট কাজ করবে, সংবিধানে জুডিশিয়ারির যা কাজ আছে সেই অনুযায়ী জুডিশিয়ারি কাজ করবে, সংবিধানে এক্সিকিউটিভের যা কাজ আছে সেই অনুযায়ী এক্সিকিউটিভ কাজ করবে। অর্থাৎ সংবিধানটা মেনলি স্বাধীনতার পরে যখন ভারতে একটা স্বাধীন সরকার তৈরি হবে, সেই সরকার বা সেই জুডিশিয়ারি বা আমাদের লেজিসলেচার বা আমাদের এক্সিকিউটিভ, এরা কিভাবে কাজ করবে তার একটা গাইডলাইন বা ফ্রেমওয়ার্ক হিসেবে সংবিধান থাকবে। এটা হলো সংবিধান তৈরির প্রথম উদ্দেশ্য। কারণ যতদিন আমাদের দেশে কোনো এরকম রেসপন্সিবল গভর্নমেন্ট ছিল না,
যতদিন আমরা ব্রিটিশদের আন্ডারে ছিলাম আমাদের কোনো গাইডলাইনের প্রয়োজন হয়নি, ওরা আমাদের দেশকে চালনা করেছে। এবার যেহেতু আমরা স্বাধীনতার কথা বলছি, তাহলে স্বাধীনোত্তর ভারতবর্ষে একটা গাইডলাইন দরকার, যেটাকে বেস করে আমাদের দেশটা চলবে। সেই গাইডলাইনটার নাম হলো কনস্টিটিউশন। এটা হলো কনস্টিটিউশন তৈরির প্রথম উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য আমি তোমাদেরকে একবার বলেও ছিলাম, সেটা হলো আমাদের আনফুলফিল্ড কিছু উইশেস ছিল, যেগুলো আমাদের সংবিধান আমাদেরকে পূরণ করবে। যেমন ফর এক্সাম্পল, আমরা ব্রিটিশ ভারতে ইকুয়ালিটির কথা ভাবনা চিন্তা করতাম, কিন্তু আমরা ইকুয়ালিটি কোনোদিনও পাইনি। হাজারটা এক্সাম্পল দেওয়া যায়। একই পদে কাজ করছিস, সেখানে দেখা যাচ্ছে একজন ব্রিটিশ তোর থেকে বেশি স্যালারি পাচ্ছে। আমরা দেখেছিলাম ইলবার্ট বিল নিয়ে কেমন বিতর্ক হয়েছিল লর্ড রিপনের সময়, যেখানে একটা বিল এনে বলা হচ্ছে যে ভারতীয় জাজেরা ব্রিটিশদেরকে বিচার করবে। ব্রিটিশরা বলছে এরকম কিছু ভাবাই যায় না, ভারতীয়রা আমাদের বিচার করবে, তো হয়ই না। কারণ কি? কারণ সমাজে তখন একটা ইনইকুয়ালিটি ছিল, ভারতীয়রা অনেক নিচে, ব্রিটিশরা অনেক ওপরে। তাই এই ইকুয়ালিটি একটা আমাদের দাবি ছিল। এবং বলা হচ্ছে এই কনস্টিটিউশন মানুষের যে আনফুলফিল্ড উইশেস, যে উইশেসগুলো আমাদের ছিল সেগুলো পূরণ করবে। তার মধ্যে ইকুয়ালিটি আছে, তার মধ্যে লিবার্টি আছে। তোমরা জানো আমাদের তো কোনো লিবার্টি ছিল না সেই সময়। আমরা নিজেদের মতো করে কোনো সংবাদপত্র পাবলিশ করতে পারতাম না, নাটক করতে পারতাম না, গান গাইতে পারতাম না। সবেতের উপরে একটা রেস্ট্রিকশন। যদি এমন কিছু কন্টেন্ট থাকে নাটকে, যদি সেটা ব্রিটিশদের বিরুদ্ধে হয়, তাহলে নাট্যা বিনয় নিয়ন্ত্রণ আইন করতে হবে। যদি সংবাদপত্রে এমন কিছু পাবলিশ হয় যদি সেটা ব্রিটিশদের বিরুদ্ধে হয়, তাহলে সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করতে হবে। একটা নিউজ পেপার, তুমি একটা ম্যাগাজিন ছাপাবে, সেখানে যদি এমন কিছু থাকে যেটা ব্রিটিশদের এগেনস্টে, তাহলে ম্যাগাজিনকে নিয়ন্ত্রণ করতে হবে। মানে সবেতেই একটা নিয়ন্ত্রণ আমাদের করা ছিল। আমাদের কোনো নিজেদের মতো করে এক্সপ্রেশন করার ক্ষমতা ছিল না, স্পিচ দেওয়ার ক্ষমতা ছিল না, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ছিল না, বাক স্বাধীনতা ছিল না, মতের স্বাধীনতা ছিল না। তাই লিবার্টি দেওয়া হবে আমাদের সংবিধানের একটা উদ্দেশ্য। এবং অবশ্যই একটা উদ্দেশ্য হবে সংবিধানে মানুষকে জাস্টিস দেয়া, বিচার দেয়া, যেটার কথা তো আমরা ভাবতেও পারতাম না স্বপ্নে। তাহলে এই যে উদ্দেশ্যগুলো, এই উদ্দেশ্যগুলো যখন একটা রেজলিউশন আকারে জওহরলাল নেহেরু নিয়ে আসছে, সেটাই হয়ে যাচ্ছে অবজেক্টিভস রেজলিউশন। আর এই অবজেক্টিভ রেজলিউশন জওহরলাল নেহেরু নিয়ে আসছে কবেন না 13 ডিসেম্বর, 13 ডিসেম্বর 1946। কিন্তু রেজলিউশন মানে হলো প্রস্তাব। মানে জওহরলাল নেহেরু একটা প্রস্তাব দিচ্ছে গণপরিষদে, দেখুন আমি চাই এই সংবিধান মানুষকে ইকুয়ালিটি দেবে, লিবার্টি দেবে, জাস্টিস দেবে। তাই তিনি একটা প্রস্তাব নিয়ে আসছেন 13 তারিখ। সেই প্রস্তাব আনলে তো হবে না, একটা প্রস্তাব আনলে সেই প্রস্তাবটাকে সম্মতি পেতে হয়। তো ন্যাশনালি গণপরিষদে কতজন মেম্বার? 389 জন মেম্বার। তো তাদের সম্মতি পাওয়াটা দরকার। তো জওহরলাল নেহেরু বারবার কনভিন্স করানোর চেষ্টা করছিলেন, দেখুন সংবিধান শুধু গাইডলাইন হিসেবে হলে হবে না, আমাদের দেশের মানুষের অনেক না পাওয়া আছে, সেগুলোকে না পাওয়াগুলোকে পাওয়াতে ট্রান্সফার করতে হবে। তাই 13 ডিসেম্বর 1946 যে প্রস্তাব নিয়ে আসছেন নেহেরু, সেটা গণপরিষদে সর্বসম্মতভাবে ইউনানিমাসলি পাস হচ্ছে 22 জ্যান 1947 সালে, পরের বছর জানুয়ারি মাস। এটা পাস হয়ে যাচ্ছে। এবং পরে এই ইকুয়ালিটি, লিবার্টি, জাস্টিসের কথা আমাদের প্রিএমবেলেও বলা আছে, তোমরা জানো। কারণ অবজেক্টিভ রেজলিউশনে নেহেরু বললেন, সেটা পাস হলো। পাস হলো মানে কি? গণপরিষদের অন্যান্য মেম্বাররাও মেনে নিল, সত্যিই তো আমাদের কনস্টিটিউশনে ইকুয়ালিটি, লিবার্টি, জাস্টিস মানুষকে দেওয়া দরকার, সত্যিই তো দেওয়া দরকার। এবং সেটা পরে প্রিএমবেলেও অ্যাড করা হলো। কিন্তু আমার প্রশ্ন হলো, শুধু কি অবজেক্টিভ রেজলিউশন বা প্রিএমবেলে অ্যাড করলে হবে? উত্তর না, এটাকে তো সংবিধানে ঢোকাতে হবে। তবেই তো আমরা বুঝতে পারবো সত্যি আমাদের সংবিধান ইকুয়ালিটির কথা বলে। তাই এতদিন অবধি অবজেক্টিভ রেজলিউশনে তোমরা দেখেছো, প্রিএমবেলে দেখেছো, এবার এই ইকুয়ালিটির রিফ্লেকশন আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর ভেতরে দেখতে পাবো, আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 এর ভেতরে। ওই জন্যই রাইট টু ইকুয়ালিটি আসার আগে আমি তোমাদেরকে একবার মনে করিয়ে দিলাম যে আমাদের সংবিধানে ইকুয়ালিটির কথা বলা আছে, আমাদের অবজেক্টিভ রেজলিউশনে ইকুয়ালিটির কথা বলা আছে, সমতার কথা বলা আছে। যেটা প্রথম রিফ্লেক্ট হচ্ছে, যেটা অফিসিয়ালি সংবিধানে ইমপ্লিমেন্ট হচ্ছে আর্টিকেল 14 থেকে 18 এর মধ্যে, যেটা আমাদের সংবিধানের পার্ট 3 তে ফান্ডামেন্টাল রাইটস এর ভেতরে রয়েছে। অর্থাৎ এখন আমরা এমন কিছু ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের কথা বলবো যেগুলো সমাজে সমতার কথা বলে, যেগুলো সোসাইটিতে ইকুয়ালিটির কথা বলে। সেই রাইট টু ইকুয়ালিটি নিয়ে আমাদের আলোচনা আজকে আমরা শুরু করছি। এই যে পুরো গল্পটা আমি তোমাদেরকে বললাম, যাতে তোমরা রিলেট করে নিলে
অবজেক্টিভ রেজলিউশন, প্রিএম্বল এবং ফাইনালি তার অফিসিয়াল ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাচ্ছি সংবিধানের ভেতরে। এবার তোমাকে আর যদি কেউ জিজ্ঞেস করি আমরা, আচ্ছা নেহেরু যে রেজলিউশনের কথা বলেছিল সেটা কি সত্যিই সংবিধানে আছে, তোমরা বলবে অবশ্যই আছে। যদি আমি তোমাদের জিজ্ঞেস করি আচ্ছা প্রিএম্বলে এই যে বলা আছে মানুষকে ইকুয়ালিটি দিতে হবে এবং এই সংবিধান মানুষকে ইকুয়ালিটি দেবে, সত্যিই কি দিয়েছে, তুমি বলবে অবশ্যই রয়েছে। এবার রাইট টু ইকুয়ালিটি মানে শুধু কি এর ভেতরে ইকুয়ালিটি আছে, না, আরো অনেক আর্টিকেলে ইকুয়ালিটির কথা তোমরা দেখতে পাবে, ডিপিএসপির ভেতরে দেখতে পাবে, আরো অনেক আর্টিকেলে আছে। কিন্তু এই রাইট টু ইকুয়ালিটির সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে ইকুয়ালিটি দেওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্স আমরা যেটা দিয়েছি সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস এই রাইট টু ইকুয়ালিটির ভেতরে। আরো অন্যান্য আর্টিকেলে তোমরা সমতা বা ইকুয়ালিটির কথা দেখতে পাবে, যেটা অবশ্যই আমাদের সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ। এই বলে আমি আমাদের রাইট টু ইকুয়ালিটি আর্টিকেলগুলো শুরু করলাম। আর্টিকেল 14 থেকে আলোচনা শুরু। তোমরা মোটামুটি রিলেট করতে পেরেছো, কোথা থেকে ইকুয়ালিটিটা এলো। হঠাৎ করে আমরা যদি 14 আর্টিকেল নাম্বার 14 শুরু করে দিই, লাভ নেই না। আগে তোমাকে দেখতে হবে কেন এটা শুরু করলাম, কোথা থেকে ইকুয়ালিটির কথাটা এলো, সেই পুরো স্টোরিটা তোমরা ন্যারেট করতে পারলে বোঝা গেল। তোমরা জানো আমার পড়ানোর স্টাইলই ওটা, এটা যে হঠাৎ করে শুরু না করে একটা প্রপার আমি একটা ছবি দেওয়ার চেষ্টা করব যে হঠাৎ করে আমাদের সংবিধানের রাইট টু ইকুয়ালিটি এলো কি করে সেটা মোটামুটি আশা করি বুঝে গেছো, তাই তো? চলো, এই অবধি মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা রাইট টু ইকুয়ালিটির ভেতরে ঢুকে যাই, ঠিক আছে? আচ্ছা চলো, এবার আমরা রাইট টু ইকুয়ালিটিতে প্রথমে দেখি আর্টিকেল 14 কি বলেছে। কি বলছে? ইকুয়ালিটি বিফোর ল অর দ্য ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর ল মানে হলো ব্রিটিশ কনসেপ্ট, ইকুয়াল প্রোটেকশন ল অফ আমেরিকান কনসেপ্ট। Equality before law means everybody should give equal treatment on the eyes of the law, but it is not sufficient to give justice. আচ্ছা, ভালো করে এবার আমার কথাটা শোনো। ইকুয়ালিটি বিফোর ল মানে হলো আইনের চোখে সবাই সমান। তোমরা দেখবে সেই আগেকার দিনে আমরা সিনেমাগুলোতে দেখতাম, সেই যখন সিনেমাগুলো শুরু হতো একজন লেডি জাস্টিস একটা দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়িয়ে আছে আর তার চোখটা কালো কাপড় দিয়ে ঢাকা, এবং এখানে বলা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, মানে সে দেখবে না যে শাহরুখ খানের ছেলেকে শাস্তি দেওয়া হচ্ছে নাকি অনুব্রত মন্ডলকে শাস্তি দেওয়া হচ্ছে নাকি আমাকে শাস্তি দেওয়া হচ্ছে নাকি তোমাকে দেওয়া হচ্ছে, হিন্দুকে দেওয়া হচ্ছে না মুসলমানকে দেওয়া হচ্ছে, দলিতকে দেওয়া হচ্ছে নাকি ব্রাহ্মণকে দেওয়া হচ্ছে। সে শুধু একটা জিনিস জানে, যদি তুমি আইন ভাঙো তাহলে আইনের চোখে সবাই সমান, তাই সেই লজিকে সবাই সমান শাস্তি পাবে। এই ইকুয়ালিটি বিফোর ল এর কনসেপ্ট একটা ব্রিটিশ কনসেপ্ট। এবার প্রশ্ন হলো, এই যে ল, আইন, এটা নিয়ে বলতে গেলে আমাদেরকে একটা দুটো কথা বলে দিতে হবে, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। প্রথমত একটা জিনিস দেখো, আমাদের ল বলতে আমরা দুটো ল বুঝি। একটা হলো সিভিল লজ, যেগুলোকে আমরা বাংলায় বলি দেওয়ানি বিধি, আর একটা হলো ক্রিমিনাল লজ, যেগুলোকে বলি আমরা ইংরেজি মানে বাংলায় বলি ফৌজদারি বিধি। মানে তুমি যদি কোনো ক্রিমিনাল আইন ভাবো তাহলে মানে ক্রিমিনাল ফৌজদারি অপরাধ করেছো, ক্রিমিনাল অফেন্স করেছো, সিভিল অফেন্স। প্রশ্ন হলো দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে একটাই সিম্পল পার্থক্য, সিভিল মানে হলো বেসিক্যালি সিভিল যে সমস্যা ওগুলোকে আমরা সিভিল ডিসপিউটস বলে থাকি। মানে সিভিলে যেটা হয় সেটা হলো সরাসরি কোনো রক্তপাত নয়, সরাসরি কোনো ভয়ানক হিংসা নয়, কিন্তু সেটা একটা বলতে পারো আইন ভাঙা। আমি একটা এক্সাম্পল বলছি, ধরো তুমি কোনো দুর্নীতির সাথে যুক্ত আছো, করাপশনের সাথে যুক্ত আছো, তার মানে তোমার যে পানিশমেন্ট সেটা সিভিল ল অনুযায়ী হবে, কারণ তুমি সরাসরি কাউকে খুন করনি কিন্তু তুমি একটা করাপশনের সাথে যুক্ত আছো, তাহলে এটা একটা ব্যাপার। তারপর ধরো সিভিল ল গুলো এই যে হয় না, বাড়িতে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে লড়াই চলছে, ডিভোর্স কেস, ম্যারেজ অ্যান্ড ডিভোর্স কেস, ডিভোর্সের পরে বাচ্চা মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে, এগুলো সব সিভিল ডিসপিউটস, ঠিক আছে? আর ক্রিমিনাল মানে মার, খুন, ধর্ষণ, ডাকাতি সব ক্রিমিনালের মধ্যে পড়ে। মাথায় রাখবে আমাদের দেশে এই যত সিভিল ল আছে তার মধ্যে কিছুটা পার্ট আছে যেগুলোকে আমরা বলি পার্সোনাল ল। এই পার্টটাকে আমরা বলি পার্সোনাল ল। পার্সোনাল ল এর মধ্যে কি পড়ে? এই ধরো ম্যারেজ, বিয়ে পড়ে, ডিভোর্স পড়ে, ইনহেরিটেন্স মানে হলো এই বাবার সম্পত্তি ছেলে পাচ্ছে, দাদুর সম্পত্তি ছেলে পাচ্ছে, এই যে সম্পত্তি হস্তান্তর,
এই রিলেটেড আইন, এগুলোকে আমরা পার্সোনাল ল বলি। এই পার্সোনাল ল গুলো কিন্তু আমাদের দেশে ইউনিফর্ম নয়। ধর্মের ভিত্তিতে এই পার্সোনাল ল গুলো আমাদের দেশে ডাইভার্সিফাইড। যেমন ধরো হিন্দুদের ক্ষেত্রে হিন্দু ল বোর্ড আছে, মুসলমানদের ক্ষেত্রে শরিয়াত আছে, খ্রিস্টানদের ক্ষেত্রে আলাদা আছে। অর্থাৎ আমাদের দেশে, আমাকে যদি কেউ বলে আমাদের দেশে কি সিভিল লস গুলো ইউনিফর্ম, আমি বলবো ইউনিফর্ম সিভিল লস বা ইউনিফর্ম সিভিল কোড আমাদের দেশে আছে, নেই এমনটা নয়, আছে, কিন্তু ইউনিফর্মটা পুরোটা নেই, কারণ ইউনিফর্মের ভেতরে কিছু পার্সোনাল ল আছে যেগুলো কিন্তু আলাদা। হিন্দুদের ক্ষেত্রে আলাদা আইন, মুসলমানদের ক্ষেত্রে আলাদা আইন, খ্রিস্টানদের ক্ষেত্রে আলাদা আইন। কিন্তু আবার তুমি যদি কোনো দুর্নীতি করে থাকো, তুমি হিন্দু হও, তুমি মুসলমান হও, তুমি খ্রিস্টান হও, তুমি জেন হও, তুমি শিখ হও, পার্সি হও, সেক্ষেত্রে তুমি কিন্তু সমান শাস্তি পাবে। তাই এমনটা নয় যে পুরো সিভিল ল গুলোই ডাইভার্সিফাইড, তা নয়, কিন্তু কিছু কিছু সিভিল ল আছে যেগুলোকে আমরা পার্সোনাল ল বলি, সেগুলো ইউনিফর্ম নয়। বাকি অন্যান্য সিভিল ল গুলো ডাইভার্সিফাইড। আজকে যদি আমি কোনো দুর্নীতি করি, দেখা হবে না আমি কোন ধর্ম থেকে বিলং করি, বা তুমি যদি কোনো দুর্নীতি করো, দেখা হবে না তুমি কোন কাস্ট বা বর্ণ থেকে বা ধর্ম থেকে বিলং করো, সমান শাস্তি পেতে হবে। আর যদি ক্রিমিনাল ল এর ক্ষেত্রে বলো, ক্রিমিনাল ল এর ক্ষেত্রে এরকম কোনো ব্যাপারই নেই। পুরো ক্রিমিনাল লটাই হলো ইউনিফর্ম, মানে ইউনিফর্ম ক্রিমিনাল কোড আমাদের দেশে রয়েছে। অর্থাৎ তুমি যদি কোনো খুন করো, ধর্ষণ করো, ডাকাতি করো, তুমি যে বর্ণ হও, যে জাত হও, যে ধর্মই হও না কেন, তাতে খুব একটা কিছু লাভের লাভ হবে না, সবার জন্য সমান শাস্তি ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে। সিভিল অফেন্সের ক্ষেত্রে পার্সোনাল লগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা, বাকি সবার ক্ষেত্রে সবটাই সমান। এই হলো মোটামুটি বেসিক অফ ল, ক্রিমিনাল, সিভিল, পার্সোনাল। এই তিনটে জিনিস তোমরা বুঝেছো। আমি এরপর যখন ডিপিএসপি পড়াবো, আর্টিকেল 44 পড়াবো, ডিটেলে আলোচনা করবো। আপাতত আর্টিকেল 14 বোঝার জন্য যেটুকুনি দরকার সেটুকুনি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ক্রিমিনালের ক্ষেত্রে সবাই সমান, তুমি হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, তুমি যদি খুন করে থাকো তুমি সমান শাস্তি পাবে। সিভিলের ক্ষেত্রেও তাই, তুমি যদি সারদা দুর্নীতি করে থাকো, নারদা দুর্নীতি করে থাকো, তুমি যদি শিক্ষায় দুর্নীতি করে থাকো, দেখা হবে না তুমি কোন ধর্মের। কিন্তু শুধুমাত্র পার্সোনাল ল গুলো সবার ক্ষেত্রে আলাদা আলাদা আলাদা। এইটুকুনি শুধু আছে। এই অবধি বোঝা গেছে? এই অবধি মোটামুটি ক্লিয়ার আছে? এটা বুঝতে পেরেছো? এইটুকুনি বোঝা গেছে? তাহলে ইউনিফর্ম সিভিল কোড কিন্তু আমাদের দেশে রয়েছে, ক্রিমিনাল কোড আমাদের দেশে রয়েছে, সিভিল কোডও রয়েছে, পুরোপুরি নেই। পুরোপুরি করার কথা আমাদের আর্টিকেল 44 ডিপিএসপি তে রাষ্ট্রকে বলা আছে, সে নিয়ে না হয় পরে আলোচনা করা যাবে। এইটুকুনি বললাম। এবার আমরা চলে আসি মেন মেন টপিক। মেন টপিক মানে আমাদের আর্টিকেল 14 চলে আসি। আর্টিকেল 14 বলছে ইকুয়ালিটি বিফোর ল, মানে আইনের চোখে সবাই সমান। তার মানে আমি যদি কোনো খুন করে থাকি, আমি ক্রিমিনাল অফেন্সই ধরছি, তাহলে দেখা হবে না যে আমি কোন ধর্ম থেকে বিলং করি, দেখা হবে না আমি কোন বর্ণ থেকে বিলং করি, আমার রেস কি দেখা হবে না, আমার রিলিজিয়ান কি দেখা হবে না, আমার সেক্স কি, মেয়ে না ছেলে দেখা হবে না, আমি কোন কাস্ট থেকে বিলং করি দেখা হবে না, আমি কোথায় আমার জন্ম, প্লেস অফ বার্থ কোথায় দেখা হবে না। শুধু এটা দেখা হবে আমি কোনো ক্রিমিনাল অফেন্স করেছি এবং আইন অনুযায়ী আমার শাস্তি হবে। ইকুয়ালিটি বিফোর ল, ব্রিটিশ কনসেপ্ট। কিন্তু সমস্যাটা হলো, দুটো কথা বললাম, আইন অনুযায়ী শাস্তি হবে, তার মানে আমি যদি কোনো খুন করে থাকি বা তুমি যদি কোনো খুন করে থাকো, সমদোষে সমশাস্তি, খুব ভালো, এভিডাইসির কনসেপ্ট। কিন্তু দেখা যাচ্ছে এই ইকুয়ালিটি বিফোর ল এর মাধ্যমে সবসময় একজন মানুষকে বিচার করা যাচ্ছে না। প্রশ্ন কেন কেন করা যাচ্ছে না? একটা এক্সাম্পল দিই। আমি একদিন রাত্রিবেলা বিয়ে বাড়ি থেকে ফিরছি, হাতে ঘড়ি টড়ি পরে ভালো মোবাইল টোবাইল নিয়ে হেঁটে হেঁটে ফিরছি। সেই সময় কি হলো, কিছু গুন্ডা আমাকে অ্যাটাক করলো। ন্যাচারালি যখন আমাকে অ্যাটাক করলো, আমাকে মারধর করছে, আমার হাত থেকে ঘড়ি নিয়ে নিয়েছে, মোবাইল নিয়ে নিয়েছে। তো আমি দেখলাম আমি তো মোটামুটি মরেই যাব যেভাবে আমাকে মারধর করা হচ্ছে। আমি লাস্টে কি করলাম, নিজের আত্মসুরক্ষার জন্য, সেলফ ডিফেন্সের জন্য সামনে একটা থান ইট ছিল, সেই থান ইট ছুড়ে একটা গুন্ডাকে মারলাম। তাদের মধ্যে একজন ওই মারকে মরেও গেল। তারপর যাই হোক, বাকিরা চলে গেল, আমি এই যাত্রায় বেঁচে গেলাম, কিন্তু পুলিশ আমাকে কোর্টে নিয়ে গেল। খুব ভালো করে ভেবে দেখো তো, যদি ইকুয়ালিটি বিফোর ল হয়, তার মানে আমি একজন খুনি, আমি একজন মার্ডারার। আর যদি চোখ বন্ধ থাকে আমার কালো কাপড়ে,
আমি দেখতে যাব না কি হয়েছে, আমি শুধু জানি আইনের চোখে সবাই সমান, সমদোষে সমশাস্তি। তাহলে যে মানুষটা ঠান্ডা মাথায় খুন করেছে সেও খুনি, আমিও খুনি। এই ক্ষেত্রে তারও যদি 15 বছরের জেল হয়, আমারও 15 বছরের জেল হবে। কিন্তু যদি সত্যি সত্যি আমার 15 বছরের জেল হয় এই ঘটনার ক্ষেত্রে, এই পরিস্থিতিতে, এই সার্কামস্ট্যান্সেসে, তাহলে কি আমি বিচার পেলাম? উত্তর না। কারণ আমি কারুরকে ঠান্ডা মাথায় খুন করিনি। কিছু লোক আমাকে মারধর করছে, আমার মরে যাওয়ার উপক্রম, আমি তখন তাদেরকে প্রত্যাঘাত করেছি। কিন্তু যদি ইকুয়ালিটি বিফোর ল আজকে আমাদের সংবিধানে থাকতো তাহলে আমার শাস্তি হতো। কিন্তু আদতে আমি যদি শাস্তি পাই এই ঘটনার পরে, তাহলে বলবো আমার সংবিধান আমাকে বিচার করতে পারেনি। আর সংবিধানের দায়িত্ব শুধু ইকুয়ালিটি দেয়া নয়, সংবিধানের দায়িত্ব ইকুয়ালিটির সাথে মানুষকে জাস্টিস দেয়া। তাই জন্য আমরা একটা নতুন পার্ট আমাদের এই আর্টিকেল 14-এ নিয়ে আসছি, সেটা হলো ইকুয়াল প্রোটেকশন অফ ল। অর্থাৎ আইন শুধু আমাকে শাস্তি দেবে না, পরিস্থিতির বিচারে, পরিস্থিতি বিচার করে আইন আমাকে কখনো কখনো প্রোটেকশনও দেবে। এই যে প্রবলেম, আমি যেটা বলছি যে ইকুয়ালিটি বিফোর ল খুব ভালো কথা, বাট এটা সাফিসিয়েন্ট নয় জাস্টিস দেওয়ার জন্য। এবং এর যে সলিউশন, সেটা কি? যে সলিউশনটা কি? সলিউশনটা হলো ইকুয়াল প্রোটেকশন অফ ল। অর্থাৎ ইকুয়াল প্রোটেকশন কি করছে না, অ্যালাউ করছে রিজনেবল ডিসক্রিমিনেশন অন পানিশমেন্ট বেসড অন দ্য সার্কামস্ট্যান্স এন্ড সিচুয়েশন। অর্থাৎ পরিস্থিতির বিচারে, সিচুয়েশনের বিচারে আগে দেখা হবে, আগে যখন বিচার করা হবে তখন জাজ যিনি আছেন তিনি বিচার করবেন পরিস্থিতি কি, সিচুয়েশনটা বিচার করবেন, করে যদি তার মনে হয় শাস্তি দেওয়ার সময় আইনসঙ্গত, যুক্তিসঙ্গত, ওই জন্য আমরা রিজনেবল কথাটা ইউজ করছি, আইনসঙ্গত, যুক্তিসঙ্গত ডিসক্রিমিনেশন হতে পারে, যুক্তিসঙ্গত ডিসক্রিমিনেশন হতে পারে কখন না শাস্তি দেওয়ার সময়। কারণ পরিস্থিতি বিচার করে দেখা গেল যে আমাকে আর একজন ঠান্ডা মাথায় যে খুন করেছে তাকে এক টেবিলে বসানো যাবে না। অর্থাৎ আমি কি করছি, আমি ডিসক্রিমিনেট করছি। আমাকে বলা হলো তোমাকে 2 বছরের শাস্তি, আর একজনকে বলা হলো তোমাকে 15 বছরের শাস্তি। তাহলে কি করলাম? ডিসক্রিমিনেট করলাম। কিসের ক্ষেত্রে করলাম? পানিশমেন্টের ক্ষেত্রে করলাম। কেন করলাম না, এই রিজনেবল, যুক্তিসঙ্গত কারণে আমি ডিসক্রিমিনেট করছি শাস্তি দেওয়ার সময় পরিস্থিতির বিচার করে। আর এই পরিস্থিতির বিচার করে শাস্তি দেওয়ার সময় একজনকে একটু কম শাস্তি দেয়া, আর একজনকে একটু বেশি শাস্তি দেয়া, এই যে আমি ডিসক্রিমিনেশন করছি সেটাকে আমরা বলছি ইকুয়াল প্রোটেকশন অফ ল, যার কনসেপ্ট ইউএসএ থেকে নেয়া। আর এই ইকুয়াল প্রোটেকশন অফ ল যখন ইকুয়ালিটি বিফোর ল এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে, তখন আমরা একজন ব্যক্তিকে যেমন ইকুয়ালিটি দিতে পারছি তেমন জাস্টিসটাও দিতে পারছি। এবং তখন আমাদের আর্টিকেল 14-এর যে টার্গেট ছিল মানুষকে শুধু ইকুয়ালিটি না তার সাথে জাস্টিস দেয়া, সেটাও পূরণ হচ্ছে। আশা করি তোমরা ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল যতটুকু বলেছি ততটুকু তোমরা বুঝতে পেরেছো। কনফার্ম করো। যতটুকু বলেছি, আরো বলা বাকি আছে, যতটুকু বললাম আপাতত সেটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং যে কনসেপ্ট আমি 100% শিওর তোমরা লক্ষ্মীকান্ত পড়ে বুঝতে পারবে না বা দুর্গাদাস বাসু পড়ে বুঝতে পারবে না, আশা করি সেটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। তাই তো? একটু কনফার্ম করে দাও, তারপরে আমি এগোবো। পুলিশরা তো গুলি করে, গুলি মেরে কাউকে একদম মেরে দিতে পারে, সেটা কোন লয়ের আন্ডারে পড়ছে দেখতে হবে। এবার গুলি মারাটা আইনসম্মত নয় কিন্তু মানালি, তোমার ইচ্ছে হলো তুমি খুন করে দিয়ে চলে গেলে না, তোমাকে ওটাই তো জাজের কাজ। জাজের কাজ পরিস্থিতি বিচার করা। পুলিশ ইচ্ছাকৃত গুলি করেছে নাকি পুলিশ বাধ্য হয়ে গুলি করেছে সেটা দেখে বিচার করতে হবে। তুমি ভেবো না তোমার হাতে একটা বন্দুক দিয়ে দিয়েছি মানে ওই বন্দুকটা নিয়ে তুমি যখন তখন কাউকে শুট করে দেবে। যদি করো ইউ উইল বি আন্ডার অ্যারেস্ট। ঠিক আছে? পুলিশ মানে সে তো আইনের ঊর্ধ্বে নয়। তাই পুলিশ গুলি করেছে এবং সেটাও ভেবে দেখতে হবে। তোরা জানিস কিনা জানি না, আমাদের দেশে অনেকবার এরকম হয়েছে, বিএসএফ, তোরা নাম শুনে থাকবি, বর্ডার সিকিউরিটি ফোর্স। আমাদের দেশে কিছু বর্ডার ফোর্স আছে, বিএসএফ আছে, সশস্ত্র সীমা বল এসএসবি রয়েছে, চায়নার বর্ডার পাহারা দেয় আইটিবিপি।
ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ রয়েছে। তো বিএসএফ যখন ওই বনগা বসিরহাটের গ্রামগুলো মানে বাংলাদেশ লাগোয়া গ্রামগুলোতে তারা যখন পাহারা দেয়, অনেক সময় অনেক বিএসএফ এর জওয়ান তারা গ্রামের ভেতরে ঢুকে পড়ে এবং গ্রামের ভেতরে ঢুকে তারা মেয়েদেরকে শ্লীলতাহানি করে, রেপ করে, এবং ঘটনা ভারতবর্ষে ঘটেছে। সেই ক্ষেত্রে এই বিএসএফ দেরও কিন্তু শাস্তি পেতে হয়েছে। মানে তুমি বিএসএফ মানে নয় যে তুমি মাথা কিনে নিয়েছো। তুমি যদি কোনো তোমার কাজের বাইরে গিয়ে কোনো কুকাজ করে থাকো, কারণ বিএসএফ মানে তো সে একদম কুকাজ করতে পারে না এমনটা নয়, যদি সে করে থাকে সেই বিএসএফ কেও কিন্তু শাস্তির মুখে পড়তে হবে। যদিও বিএসএফ বা যারা আমাদের আর্মি রয়েছে তাদের আর একটা মার্শাল ল তাদের ক্ষেত্রে প্রযোজ্য। মার্শাল ল তাদের আইনে আলাদা ল আছে, সেই অনুযায়ী তাদেরকে শাস্তি পেতে হবে। তাই তুমি এটা ভেবো না যে তোমাকে একটা বন্দুক দিয়েছি মানে তুমি যখন তখন কাউকে মেরে দেবে। হ্যাঁ, যদি এখন পরিস্থিতির বিচারে তোমাকে কোনো কাউন্টার শুট করতে হয়, কোনো এনকাউন্টার করতে হয়, সেটা আলাদা, কিন্তু সেটাও তোমাকে করতে হবে আইন মেনে। তুমি আইনের বাইরে গিয়ে কিছু কাজ করতে পারবে না। বোঝা গেছে? বুঝতে পারলি? মানালি ক্লিয়ার হলো? একদম। ওটা সেলফ ডিফেন্স আন্ডারে করতে পারে, কিন্তু ডিরেক্ট উইদাউট রিজন করতে পারে না। ইউনিফর্ম সিভিল কোডটা আরেকবার রিপিট করবেন স্যার? হ্যাঁ করে দিই। ইউনিফর্ম করা পরে করবো, পরে করার সুযোগ হবে। ইউনিফর্ম সিভিল কোড মানে কিছু না। প্রথমত আমাদের দেশে, আমি একটু আগে বলেছি, আমাদের দেশে দু ধরনের আইন আছে। সিভিল মানে দেওয়ানি বিধি, ক্রিমিনাল মানে তোমার ফৌজদারি বিধি। সিভিল মানে হলো যেখানে কোনো রক্তপাত হচ্ছে না, যেখানে কোনো ডিসপিউট হচ্ছে, ভাই ভাইয়ের সম্পত্তি নিয়ে ঝামেলা, ঠিক আছে, ম্যারেজ প্রবলেম, ডিভোর্সের প্রবলেম, ঠিক আছে, দুর্নীতি, যে কোনো কিছু, যে কোনো কিছু, মানে যেখানে সরাসরি কোনো রক্তপাত নেই সেটাই সিভিল ডিসপিউট। ঠিক আছে, ধর ইলেকশন চলছে, সেই সময় আমি গুন্ডা বাহিনী, আমি কিছু লোকজনকে কি করলাম, তাদেরকে বললাম এই শোনো আপনাদের না ভোট হয়ে গেছে, তার মানে সেটাও কিন্তু একটা সিভিল ডিসপিউট। কারণ আমি সরাসরি কাউকে আঘাত করিনি, মারধর করিনি, কিন্তু আমি একজনের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছি, সেটাও কিন্তু সিভিল ডিসপিউট। মানে সিভিল ডিসপিউট মানে তুই একটা অন্যায় করছিস। যেমন আমাদের দেশে তোরা জানিস, আমাদের দেশে লিঙ্গ পরীক্ষা করা, একজন মহিলা সে প্রেগনেন্ট, অন্তঃসত্ত্বা, তাকে তুই কি করলি, ইউএসজির নাম করে তাকে তুই বললি যে তার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে। তোরা জানিস সেটা আমাদের দেশে কিন্তু আইনসম্মত অপরাধ। কারণ আমাদের দেশে এরকম ঘটনা ঘটে, নর্থ ইন্ডিয়াতে যেই শুনবে পেটে মেয়ে বা মানে মহিলা আছে আর কি, মেয়ে আছে, সঙ্গে সঙ্গে ভ্রূণ হত্যা করে দেবে। এরকম ঘটনা আমাদের দেশে এখনো ঘটে, রাজস্থান হরিয়ানার মতো জায়গায়। তাই সেটাও কিন্তু একটা অপরাধ। এবার তুই যখন একজনের ইউএসজি করে বলছিস তার গর্ভে কোন সন্তান আছে বা তার লিঙ্গ কি, সেটা তো কোনো খুন করা নয়, সেটা তো কোনো ডাকাতি করা নয় বা রেপ করা নয়, বাট সেটাও কিন্তু সিভিল ডিসপিউট। মানে আমার বক্তব্য, সরাসরি মানুষের রক্তপাত না করে যে কোনো ধরনের খারাপ কাজ, সেটা কিন্তু সিভিল ল এর আন্ডারে পড়ে। এই সিভিল ল হলো একটা বিশাল মহাসাগর, সেখানে দুর্নীতি আছে, সেখানে এই ভ্রূণ হত্যা আছে, ভ্রূণ নির্ধারণ আছে, সবকিছু সিভিলের মধ্যে পড়ে। কিন্তু তার মধ্যে কিছুটা হলো পার্সোনাল ল, যেগুলো রিলেটেড টু ম্যারেজ, ডিভোর্স, ইনহেরিটেন্স, এগুলোকে বলা হয় পার্সোনাল ল। এইগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা আইন আছে। যেমন ডিভোর্সের ক্ষেত্রে যদি বলি, হিন্দুদের নিয়ম হলো একটি ছেলে একটি মেয়েকে ডিভোর্স দিয়েছে, ডিভোর্সটা ছেলের তরফ থেকে হয়েছে। সেই ক্ষেত্রে যেটা হলো, মেয়েটি যতদিন না কোনো চাকরি পাচ্ছে, মানে যতদিন না মেয়েটার কোনো ফিক্সড ইনকাম হচ্ছে, বা মেয়েটি যতদিন না দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, ততদিন পর্যন্ত মেয়েটার দায়িত্ব তার এক্স হাজব্যান্ডকে নিতে হবে। মুসলমানদের ক্ষেত্রে এটা 3 মাস। তাহলে কি দুটো আইন আলাদা? শরিয়তের ক্ষেত্রে 3 মাস, হিন্দুদের ক্ষেত্রে লাইফ টাইম, যদি না সেই মেয়েটি কোনো চাকরি পায় বা তোর অন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাহলে দুটো আলাদা, দুটো আলাদা, হিন্দুর ক্ষেত্রে একটা আলাদা, মুসলমানের ক্ষেত্রে আলাদা। তাই আমাদের দেশের যে পার্সোনাল ল সেটা আলাদা আলাদা আছে। হিন্দুদের ক্ষেত্রে হিন্দু ল কোর্স, মুসলমানদের ক্ষেত্রে শরিয়াত, খ্রিস্টানদের ক্ষেত্রে আলাদা। তাই সিভিলের মধ্যে যেটা পার্সোনাল ল আছে সেটা ইউনিফর্ম নয়, বাকি সিভিল গুলো ইউনিফর্ম। এইটুকুনি বলেছি। মানালি ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? আমি জানতাম সিভিল ল মানে শুধু ল্যান্ড প্রবলেম, কিন্তু আজ জানলাম সিভিলের মধ্যে কি কি পড়ছে। তানাবি বুঝতে পারছিস? ভাল লাগছে? ঠিক আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, যেমন 3 তালাক পার্সোনাল ল এর মধ্যে আসবে। আসবে। আচ্ছা, তানাবি কি আমি জানতে? আচ্ছা, নো আর্মি স্পেশাল কোড, একদমই তাই। আর্মিদের একটা স্পেশাল কোড হয়, সেটাকে আমরা বলি মার্শাল কোড। সাজু, রেপিসদের যদি ডাইরেক্ট এনকাউন্টার করে দেয় তবে কি কোনো কাজ হবে স্যার?
রেপ হলো একটা সামাজিক বিধি পঙ্কজ। রেপ যারা করে তারা মেন্টালি স্টেবল নয়, ঠিক আছে? রেপ যারা করে তারা মেন্টালি স্টেবল নয়। মানে নির্ভয়া কাণ্ডতে যে ঘটনা আমরা ভারতবর্ষে দেখেছি সেটা কোনো মানুষের কাজ হতে পারে না, ঠিক আছে? তাই তাকে যদি সরাসরি এনকাউন্টার করে দেয়, তার মানে যে এমন এনকাউন্টার করা মানে রেপ বন্ধ হয়ে যাবে তা নয়। এটা একটা সামাজিক ব্যাধি। বাট এনকাউন্টার করতে হতে পারে পুলিশকে, কিন্তু সেটা আইন মেনে করতে হবে, ঠিক আছে? আইন তোমাদেরকে পড়ার দরকার নেই কোন আইন মেনে হবে, কারণ আমরা কেউ এখানে আইন পড়তে আসিনি, আমরা এখানে সংবিধান পড়তে এসেছি। আমি তোমাদেরকে যেটুকুনি আইনে প্রয়োজন শুধু সেইটুকুনি বলবো, ঠিক আছে? ইনফ্যাক্ট আমি মনে হয় যেটুকুনি বলি সেটা অলরেডি অনেকটা বলি, ঠিক আছে? অলরেডি অনেক কিছুই অনেক বেশিই বলি, তো এর থেকে বেশি আর পড়ার দরকার নেই। মোটামুটি আশা করি ক্লিয়ার হয়েছে। সাবজেক্টটা আস্তে আস্তে ইন্টারেস্ট আছে। ডাইভার্সিফাইড মানে হলো আলাদা, ডাইভার্সিফাইড মানে হলো ডাইভার্সিফাই, আলাদা আলাদা। ভারত হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি কিন্তু ডাইভার্সিটি, ঠিক আছে? ইউনিটি কিন্তু ডাইভার্সিটি ভারতবর্ষে রয়েছে। ফর এক্সাম্পল তুই আমাদের ভারতবর্ষে তুই যদি প্রতি 300 কিলোমিটার করে যাস, তুই দেখবি ল্যাঙ্গুয়েজ আলাদা হয়ে যাচ্ছে, ভগবান আলাদা হয়ে যাচ্ছে, সবকিছু আলাদা হয়ে যাচ্ছে। ভারতবর্ষে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আমরা দুর্গা পুজোকে হিন্দুদের মেন পুজো বলে মনে করি। আমাদের থেকে 300 কিলোমিটার দূরে চলে যাবি উড়িষ্যা রাজ্যে, সেখানে হিন্দুদের মেন দেবতা হলো জগন্নাথ। ওখান থেকে আবার আরো 300 কিলোমিটার দূরে চলে যা আমাদের অন্ধ্রপ্রদেশ, সেখানে মেন হিন্দুদের দেবতা হলো ভেঙ্কটেশ্বরা। সেখান থেকে আরো 300 কিলোমিটার দূরে চলে যা তামিলনাড়ু, সেখানে মেন দেবতা হলো বিষ্ণু। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমাদের ধর্মকর্ম আলাদা, আমাদের ভাষা আলাদা, আমাদের ফুড হ্যাবিট আলাদা, কিন্তু এরপরেও আমরা একটাই দেশ, সেটা হলো ভারতবর্ষ। এটাকে আমরা বলি ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা কিন্তু এক, আমরা কিন্তু আলাদা দেশ নয়। উড়িষ্যা কিন্তু আলাদা দেশ নয়, পশ্চিমবঙ্গ আলাদা দেশ নয়, বিহার আলাদা দেশ নয়। আমরা সবাই এক, কিন্তু আমাদের মধ্যে বৈচিত্র্য রয়েছে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? পঙ্কজ বোঝা গেছে? এগুলো একদম ইজি জিনিস, ঠিক আছে? পূজা বোঝা গেছে ডাইভার্সিফাইড মানে বৈচিত্র্য, ডাইভার্সিফাইড মানে হলো বৈচিত্র্য। এবার আমরা চলে আসি আর্টিকেল 14 এর নেক্সট পার্টে। এখন প্রশ্ন হলো, আমি যা যা বললাম আর্টিকেল 14 তোমরা যা যা বলেছি আপাতত বুঝে গেছো, কোনো অসুবিধে কিছু নেই। কিন্তু এখানে প্রশ্ন হলো, ইকুয়ালিটি বিফোর ল মানে হলো প্রিভেন্স দ্য কনসেপ্ট অফ রুল অফ ল, নো বডি ইজ অ্যাবভ দ্য ল, আইনের উপরে কেউই নয়। আর এই ইকুয়ালিটি বিফোর ল এর কনসেপ্টটা এবি রাইসি বলে একজন দিয়েছিল, সব বুঝলাম। কিন্তু এবার একটা প্রশ্ন আমার মনে আসবে, সেটা হলো এই যে ইকুয়ালিটি বিফোর ল, এই যে ইকুয়ালিটি বিফোর ল, এর কি কোনো এক্সেপশন আছে? এর কি কোনো এক্সেপশন আছে? উত্তর হ্যাঁ আছে। যদি আমাকে কেউ জিজ্ঞেস করা আছে ইকুয়ালিটি বিফোর ল বলছেন আইনের চোখে নাকি সবাই সমান, তাহলে এর কি কোনো আদৌ এক্সেপশন আছে? কি এটা কি উত্তর কি হতে পারে? তখন আমি বলবো হ্যাঁ রে, এটার এক্সেপশন আছে। আর এটার এক্সেপশন যে আর্টিকেলে বলা আছে সেটা হলো আর্টিকেল 361। কি এক্সেপশন একটু শুনি। এক্সেপশন হলো এটাই, আমাদের দেশের কনস্টিটিউশনাল হেডকে, আমাদের দেশের সাংবিধানিক প্রধান হলেন আমাদের দেশের প্রেসিডেন্ট, আর আমাদের রাজ্যের স্টেটের কনস্টিটিউশনাল হেডকে আমাদের রাজ্যের রাজ্যপাল, গভর্নর। যেহেতু এরা সাংবিধানিক প্রধান, যেহেতু ওরা ভারতবর্ষের সবচেয়ে ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করে, আমাদের বলা হয় প্রথম নাগরিক হলো প্রেসিডেন্টকে বলা হয় ফার্স্ট সিটিজেন। তাহলে প্রেসিডেন্ট এবং গভর্নর ব্যক্তি প্রেসিডেন্ট নয়, আমি পোস্টের কথা বলেছি, পোস্ট। তারা যে অফিস হোল্ড করে, তারা যে পোস্ট হোল্ড করে, সেটা যথেষ্ট একটা সম্মানজনক পোস্ট। সেই সম্মানের কথা মাথায় রেখে একজন ব্যক্তি যতদিন সে প্রেসিডেন্ট পদটা অলঙ্কৃত করে বসে আছে, বা একজন ব্যক্তি যতদিন সে গভর্নরের পদটা অলঙ্কৃত করে বসে আছে, ততদিন তার এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংস করা যাবে না। তার মানে আমি যেখানে বলছি আইনের চোখে সবাই সমান, সেখানে আমাকে বলতে হবে তার এক্সেপশন হলো প্রেসিডেন্ট এবং গভর্নর। তারা যতদিন প্রেসিডেন্ট এবং গভর্নরের পদে রয়েছে, তারা যদি কোনো অন্যায় করেও থাকে,
তাদের এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংস করা যাবে না। তোরা বলবি স্যার এ তো অদ্ভুত ব্যাপার, তাহলে তো আমি প্রেসিডেন্ট হয়ে চুরি, ছিনতাই, রেপ যা ইচ্ছা তাই করতে পারি, আমি গভর্নর সবকিছু করতে পারি। উত্তর না। আমি বলেছি সেই ব্যক্তি যতদিন প্রেসিডেন্টের পদে আছে ততদিন করা যাবে না, মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার এগেনস্টে করা যাবে না। গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল বা গভর্নর অফ এ স্টেট তার এগেনস্টে করা যাবে না। আমি তো একবারও বলিনি ব্যক্তি দ্রৌপদী মুর্মুর এগেনস্টে করা যাবে না। আমি তো একবারও বলিনি ব্যক্তি রামনাথ কোবিন্দের এগেনস্টে করা যাবে না। আমি তো একবারও বলিনি ব্যক্তি সিবি আনন্দ বোসের এগেনস্টে করা যাবে না। অর্থাৎ যেটা করা যেতে পারে সেটা হলো দ্রৌপদী মুর্মু যদি প্রেসিডেন্ট থাকাকালীন কোন রকম ক্রিমিনাল কাজ করে থাকে তখন তো তার এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংস করা যাবে না, কারণ সে প্রেসিডেন্ট। কিন্তু আমাদের দেশের আর্টিকেল 61 অনুযায়ী আমাদের পার্লামেন্ট প্রেসিডেন্টকে তার পদ থেকে ইমপিচ করতে পারে। কিভাবে করে না করে সেটা আমরা প্রেসিডেন্টের চ্যাপ্টারে পড়বো। এবার যেই প্রেসিডেন্টকে তুই টেনে তার পদ থেকে নামিয়ে দিলি তখন সে আর প্রেসিডেন্ট নেই, তখন তুই প্রেসিডেন্টের এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিংস করতে পারিস, কোনো চাপ নেই। বা আমাদের দেশের গভর্নরকে ইমপিচ করার কোনো দরকার হয় না। আমাদের দেশের গভর্নরকে আমাদের কেন্দ্রীয় সরকার কি করতে পারে, রিমুভ করতে পারে। রিমুভ করার পর তার এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিংস করা যেতে পারে, কোনো চাপ নেই। অর্থাৎ যতদিন সেই ব্যক্তি প্রেসিডেন্ট বা গভর্নর হিসেবে কাজ করছে ততদিন তার এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংস হবে না। কিন্তু যেই তাকে তুমি তার পদ থেকে টেনে নামিয়ে দিলে, যখন সেই ব্যক্তি আর প্রেসিডেন্ট নয়, সেই ব্যক্তি আর গভর্নর নয়, তখন 100% তার এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিংস করা যেতে পারে। যেহেতু তারা প্রেসিডেন্ট বা গভর্নর পদটা হোল্ড করছে, আর যেহেতু প্রেসিডেন্ট এবং গভর্নর এই অফিসগুলোর একটা আলাদা গুরুত্ব আছে আমাদের দেশে, তাই জন্য এই প্রেসিডেন্ট এবং গভর্নরের অফিসটাকে ইকুয়ালিটি বিফোর লয়ের এক্সেপশনে রাখা হয়েছে। কিন্তু আবার বলছি, এটা পদটাকে করা হয়েছে, এটা ব্যক্তিটাকে করা হয়নি। তাই ব্যক্তিটা যতদিন ওই পদে আছে ততদিন তার এগেনস্টে হবে না। একবার যদি তাকে সেই পদ থেকে টেনে নামিয়ে দেওয়া যায়, রিমুভ করে দেওয়া যায়, তারপর তার এগেনস্টে সমস্ত অ্যাকশন নিয়ে তাকে জেলে পাঠানো যেতে পারে। এই হলো ইকুয়ালিটি বিফোর লয়ের একটা এক্সেপশন, যার কথা আর্টিকেল 61-এ বলা আছে। বোঝা গেছে? একদম ক্লিয়ার। একদম। মন্ত্রীদের ক্ষেত্র না। কেন মন্ত্রীদের ক্ষেত্রে হবে? আমি শুধু প্রেসিডেন্ট আর গভর্নর বলেছি। মানালি, তুই কি তোর মতো করে সংবিধান লেখার ভাবনা চিন্তা করছিস? ঠিক আছে, আগে আমাকে একটা কথা বল, মানালি, তুই কি তোর মতো করে একটা ভাবছিস সংবিধান লিখবি? এই যে আমি যা গল্প বলছি এ তো আমার বানানো কথা নয় বাবু, এগুলো সংবিধানে লেখা আছে। যদি মন্ত্রীদের এগেনস্টেই হতো তাহলে দিল্লির মুখ্যমন্ত্রী কি করে জেলে গেল? কাল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কি করে জেলে গেল? একসময় বিহারের মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী লালু কি করে জেলে গেল বা গেছিল? একসময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা কি করে জেলে গিয়েছিল? কে তোকে বলেছে মন্ত্রীদের এগেনস্টে হয় না? আমি যেখানে বড় বড় করে লিখে দিয়েছি প্রেসিডেন্ট আর গভর্নর। আমি বারবার সবাইকে বলছি, নিজে থেকে ভাবনা চিন্তা করা বন্ধ করো। সংবিধানে যা লেখা আছে আমাকে সেটাই পড়তে হবে, আমাদেরকে সেটাই পড়তে হবে। এখানে নিজে থেকে ভাবনা চিন্তা করার কোনো জায়গা নেই। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? পার্থ চ্যাটার্জির এক্সাম্পল, ঠিক আছে, আর কি বলবো? ঠিক আছে, না আমাদের দেশে ছেড়েই দে। আমাদের দেশে সবাই সমস্তভাবে জড়িত, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের থেকেও। হ্যাঁ, যাই হোক, আমরা রাজনৈতিক আলোচনায়, আমি জেনারেলি আমার আলোচনাকে নিয়ে যাই না। রাজনীতির ভেতরে চলে গেলেই আমাকে ছেলেমেয়েরা প্রশ্ন করে, স্যার আপনি কোন পার্টির সাপোর্টার, তৃণমূল, বিজেপি না সিপিএম? তাই আমি জেনারেলি রাজনীতি থেকে একটু দূরে নিয়ে চলে যাই। আমার কাজ হলো সংবিধান পড়ানো, আমার কাজ হলো পলিটি করানো। রাজনীতি নিয়ে তোমরা আলোচনা করবে। আর যদি কখনো আমাদের দেখা হয়ে যায় তখন চা খেতে খেতে আমরা রাজনীতি নিয়ে আলোচনা করতে পারি, ক্লাসে ওসব নয়। কিন্তু হ্যাঁ, যেটা মানালির প্রশ্ন ছিল সেটা আমি উত্তর দিয়ে দিয়েছি। শুধুমাত্র প্রেসিডেন্ট এবং গভর্নর এক্সেপশনে আছে, কোনো মন্ত্রী নেই। ঠিক আছে, এই অবধি ব্যাস। এখানে আমরা অ্যাটলিস্ট এই নিয়ে আমরা আলোচনা করবো না। আমাকে তো অনেকবার ছেলেমেয়েরা জিজ্ঞেস করে, ঠিক আছে স্যার, ওই ভাইপো কি জেলে যাবে, ভাইজি কি জেলে যাবে, পিসি জেলে যাবে? না, এসব ভাইপো ভাইজি পিসি এগুলো আলাদা জায়গায়, আমাদের ক্লাসে এসব আলোচনা নয়। ক্লাসে শুধু সংবিধান নিয়ে আলোচনা। ঠিক আছে, চলো। না না না, ক্লাসে এসব নিয়ে আলোচনা নয়। এসব নিয়ে ক্লাসে আলোচনা করলে পড়াশোনা হবে না। ক্লাসে এসব নিয়ে আলোচনা হবে না, ক্লাসে শুধু পড়াশোনা। প্রাইম মিনিস্টারও এক্সেপশনের মধ্যে পড়ে না, প্রাইম মিনিস্টারেরও জেল হতে পারে। আচ্ছা,
আমি তো এখানে পরিষ্কার লিখে দিয়েছি প্রেসিডেন্ট আর গভর্নর, তাহলে এখানে তোরা প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার পাচ্ছিস কোথা থেকে পাচ্ছি? এখানে তো পরিষ্কার আমি বলছি শুধুমাত্র এই দুজনের ক্ষেত্রে আর্টিকেল 361 অ্যাপ্লিকেবল। প্রাইম মিনিস্টার কেন, সবাই জেল হতে পারে, সবাই হতে পারে, ঠিক আছে? প্রেসিডেন্ট এবং গভর্নর ছাড়া সবাই হতে পারে, প্রেসিডেন্ট আর গভর্নরেরও হতে পারে। যতদিন সে প্রেসিডেন্ট আর গভর্নর পদে আছে ততদিন হবে না। একবার রিমুভ করে দেওয়ার পর, মানে ফর এক্সাম্পল আজকে তুই চাইলে আমাদের আর কি জানো ব্যক্তির নাম, আমাদের এর আগে প্রেসিডেন্ট ছিল এ রামনাথ কোবিন্দ, তার এগেনস্টে তুই ক্রিমিনাল প্রসিডিংস করতে পারিস। প্রণব মুখার্জি মারা গেছে, বেশ থাকলে তার এগেনস্টেও করতে পারতিস। প্রেসিডেন্ট থাকাকালীন হবে না আমি বলেছি, তারপর হতেই পারে। ঠিক আছে, চলো। প্রেসিডেন্টের ইমপিচমেন্ট ম্যাটার আজকে কেন করবো? প্রেসিডেন্টের চ্যাপ্টারে আর্টিকেল 61 পড়বো, 1 ঘন্টা সময় লাগবে বুঝতে। প্রেসিডেন্টের ইমপিচমেন্ট আর্টিকেল 61 আমি প্রেসিডেন্টের দিন পড়াবো, 1 ঘন্টা সময় লাগবে, অনেক বড় টপিক। এখন ওটা করার সময় নেই আমাদেরকে, একদিনে সব পড়লে হবে না, ওই একটু 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 করে পুরো কনসেপচুয়াল পড়তে হবে। ওখানে ওই অল্প ইউটিউবে যেভাবে পড়ানো হয় আমাদের পশ্চিমবঙ্গে, ওইভাবে পড়াশোনা করলে ডাব্লিউবিসিএস এর স্বপ্ন দেখাই ভালো। ঠিক আছে, ওটা পড়াশোনা নয়, ওটা ছ্যাপলামি। তাই আলটিমেট প্রেসিডেন্টের ইমপিচমেন্ট বিশাল অনেক কিছু বলার আছে ওখানে। আমাকে আলাদা করে তোকে স্পেশাল মেজরিটি যেটা আছে সেটা বোঝাতে হবে, পুরো প্রসিডিওরটা বোঝাতে হবে। ওটা আর্টিকেল 61, ওটা প্রেসিডেন্ট যখন পড়াবো ইউনিয়ন এক্সিকিউটিভ তখন বোঝাবো। ওটা ওটা অনেক বড় টপিক। ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ, সিভিল প্রসিডিংস হতে পারে, ঠিক আছে স্যার, প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী সব সিচুয়েশন মাথায় আসে, হ্যাঁ সে তো আসবেই। তো সিভিল প্রসিডিংস হতে পারে কিনা সেটা আমি এখানে তোদের দেখাচ্ছি, এটা লেখা আছে, এই দেখ। সিভিল প্রসিডিংস against a governor or president against things done by him in his personal capacity can be done only with a prior of 2 months notice। অর্থাৎ প্রেসিডেন্ট বা গভর্নরের এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিংস তো করা যাবে না, বাট সিভিল প্রসিডিংস করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রেও 2 মাসের নোটিশ আগে দিয়ে, মানে 2 মাস আগে থেকে তাকে জানাতে হবে যে তার এগেনস্টে আমরা সিভিল প্রসিডিংস করছি, করে সেটা করা যেতে পারে, কিন্তু তার এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংস করা যাবে না। ঠিক আছে, এই হলো আর্টিকেল 361 এক্সেপশন বলে দিয়েছি। কিন্তু আরো একটা এক্সেপশন আছে, আর্টিকেল 14 এর একটা এক্সেপশন আমি বলেছি, আর একটা এক্সেপশন আছে। কি আর একটা এক্সেপশন দেখে নি চলো। আরেকটা এক্সেপশন হলো লেখা পড়ছে না কেন আবার? কি লেখা পড়ছে না কেন? দাঁড়া তো, হ্যাঁ পড়ছে। আচ্ছা 1 মিনিট দাঁড়াতো, 1 মিনিট দাঁড়াতো, দেখে আসি কি চেঁচামেচি হচ্ছে, কত প্রবলেম। 1 মিনিট জাস্ট, আমাকে 1 মিনিট দে। এত চেঁচামেচি, উফ, মানে লক্ষ্মীকান্ত পুরো বইটা কিভাবে লাইন বাই লাইন পড়তে হবে সেটা পড়ার দরকার নেই, আমি যেটা পড়াবো সেটা বললেই তুই মেন্সে 95-96 পেয়ে যাবি। লক্ষ্মীকান্ত পড়ার দরকার নেই লাইন বাই লাইন, আর আমি যেটা পড়াচ্ছি তুই সেটা লক্ষ্মীকান্ত থেকে পড়তে পারিস, আমার মনে হয় কোনো বুঝতে অসুবিধা হবে না। আমি যা যা বোঝার দরকার আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দেবো সব। আচ্ছা, আর একটা এক্সেপশন যেটা বলার বলে দিই, সেটা হলো আমাদের দেশে তোমরা জানো বিভিন্ন ফরেন ডিপ্লোম্যাটরা আসে, প্রেসিডেন্টরা সফর করে, প্রাইম মিনিস্টাররা আসে, এই মিনিস্টার ওই মিনিস্টার অন্যান্য দেশ থেকে আসে, তাদের এগেনস্টেও কিন্তু কোনো ক্রিমিনাল প্রসিডিংস করা যাবে না। এটাও কিন্তু আর্টিকেল 14 এর একটা এক্সেপশন। তার মানে দুটো এক্সেপশন আমি পেলাম, একটা হলো প্রেসিডেন্ট গভর্নর, এই পোস্ট গুলোর এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংস হবে না, আর যদি কোনো ফরেন ডিপ্লোম্যাট ভারতবর্ষে আসে তাদের ক্ষেত্রে হবে না। এবার তোরা বলতেই পারিস ভারতবর্ষে কি শুধু ফরেন ডিপ্লোম্যাট আছে? না, ভারতবর্ষে প্রচুর মানুষ আছে যারা ভারতবর্ষে একটা ভিসা নিয়ে আসে,
তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি এলিয়েন, যারা ভারতবর্ষে একটা ভিসা নিয়ে ভারতবর্ষে থাকে, চাকরি সূত্রে, কর্মের সূত্রে, এই পড়াশোনার সূত্রে। তাদের এগেনস্টে কিন্তু ক্রিমিনাল প্রসিডিং হতে পারে, তারা কোনো এক্সেপশন নয়। শুধুমাত্র এই বিদেশি ডিপ্লোম্যাট যারা, যারা অন্যান্য বিদেশে যারা রাষ্ট্রনেতা, তারা একমাত্র এক্সেপশন। নর্মালি ভারতবর্ষে যারা এলিয়েন রয়েছে তাদের এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিং হতেই পারে যদি তারা তেমন কোনো কাজ করে থাকে। ঠিক আছে, তাহলে এই মোটামুটি গেল আর্টিকেল 14। এবার আমরা নেক্সট যেটা পড়বো সেটা হলো আর্টিকেল 15। আচ্ছা, আর্টিকেল 14 অব্দি সবার ক্লিয়ার আছে তো? আপনি আপনার মতো করে পড়ুন, এইভাবে সবটা ভালোভাবে নিতে পারছি। 2 মাস রেস্ট দিতে হবে একদম। ঠিক আছে, আচ্ছা আর্টিকেল 14 অব্দি তো মোটামুটি আর কোনো অসুবিধা নেই। আমি তাহলে আর্টিকেল 15 শুরু করে দিই। ঠিক আছে, এটা ঠিক আছে, আমরা আর্টিকেল 15 শুরু করি তাহলে। ঠিক আছে, চলো আমরা আর্টিকেল 15 পড়ি, দেখি কি বলছে আর্টিকেল 15 কি বলছে দেখি। এই অবধি সব ঠিক আছে, চলো চলো আর্টিকেল 15 কি বলছে দেখি। আর্টিকেল 15 বলছে স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট, আলাদা করতে পারবে না, এগেনস্ট এনি সিটিজেন, কোনো মানুষে মানুষে ভেদাভেদ করতে পারবে না, ডিসক্রিমিনেট মানে ভেদাভেদ, against citizen on grounds only of religion, race, caste, sex, place of birth or any of them। আগে আমি পুরোটা বলবো, তারপর তোমাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, আমি বলার পর তোমাদের থেকে প্রশ্ন নেব। আগে ভালো করে শুধু শোনো। রিলিজিয়ান, রেস, ধর্ম, বর্ণ, জাত। রিলিজিয়ান মানে ধর্ম, রেস মানে বর্ণ, কাস্ট মানে জাত, সেক্স মানে লিঙ্গ, প্লেস অফ বার্থ মানে জন্মস্থান। এগুলোর এগেনস্টে রাষ্ট্র কোনো ডিসক্রিমিনেশন করতে পারবে না। প্রশ্ন হলো কিভাবে ডিসক্রিমিনেশন করা যেতে পারে? ধরো কোনদিনও রাষ্ট্র এরকম একটা আইন আনলো যে এবার থেকে রাষ্ট্র যে স্কুলগুলো তৈরি করবে সেগুলো শুধুমাত্র হিন্দুদের জন্য। এরকম যদি কোনো রাষ্ট্র এরকম কোনো ল বা পলিসি যদি নিয়ে আসে, বা এবার থেকে স্কুল বা যেগুলো তৈরি হবে সেগুলো শুধুমাত্র জেনারেলদের জন্য, ধর এরকম একটা অদ্ভুত পলিসি রাষ্ট্র নিয়ে এলো, সেই ক্ষেত্রে দুটো ক্ষেত্রে ডিসক্রিমিনেশন হচ্ছে। এক হলো রিলিজিয়ানের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন হচ্ছে, আর এক হলো কাস্টের ভিত্তিতে ডিসক্রিমিনেশন হচ্ছে। কিন্তু আমরা আর্টিকেল 15-এ পড়েছি রিলিজিয়ান এবং কাস্টের ভিত্তিতে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। তাহলে এরকম ল বা পলিসির এগেনস্টে যদি এরকম যদি ল বা পলিসি গভর্নমেন্ট নিয়ে আসে, আমরা তার এগেনস্টে সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি। কারণ আমরা জানি যদি এমন কোনো আইন বা পলিসি আমাদের দেশে আনা হয় যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে, সেই ক্ষেত্রে আমি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি, আর্টিকেল 32 ডিরেক্ট সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি। এবং সুপ্রিম কোর্ট আগে যেটা করবে, এই পলিসিটাকে রিভিউ করে দেখবে যে আমার অভিযোগটা ঠিক কিনা। রিভিউ করে যদি সুপ্রিম কোর্ট দেখে সত্যি আমার অভিযোগ ঠিক, তখন সুপ্রিম কোর্ট কি করবে, সুপ্রিম কোর্ট সেই পলিসিটাকে লাগু হতে দেবে না, বা সেই আইনটাকে লাগু হতে দেবে না, সেটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেবে, সেটাকে আর বলবে এনফোর্স করা যাবে না, কারণ সেই পার্টিকুলার আইন বা পলিসিটা আর্টিকেল 15-কে ভায়োলেট করছে। আর আমরা আমাদের এমন কোনো ল বা পলিসি করতে পারবো না যেটা আমাদের মৌলিক অধিকারকে ভায়োলেট করবে। এই হলো মোদ্দা কথা। তাহলে তুমি ডিসক্রিমিনেট করতে পারো, কেউ বলেনি ডিসক্রিমিনেট করতে পারো না, কিন্তু মানুষে মানুষে তুমি রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, এই ভিত্তিতে কোনো ডিসক্রিমিনেট করতে পারবে না। একজন মানুষ ঝাড়গ্রামে জন্মেছে বলে তাকে কম সুবিধা দেব, আর একজন মানুষ বোম্বের ওই মালাবার এতে কি বলে ওটাকে ভিলে পার্লিতে জন্মেছে বলে বা ব্যান্ডায় জন্মেছে বলে তার প্রচুর সুবিধে, সেটা আমাদের দেশে হবে না, অ্যাটলিস্ট সরকারের পলিসির ক্ষেত্রে হবে না। এবার তুই বলবি স্যার আমাদের একটা বড় খুব নামকরা একটা ইনস্টিটিউট আছে, তারা বোম্বেতে একটা ব্রাঞ্চ খুলেছে, এদিকে তাদের কোনো ব্রাঞ্চ ঝাড়গ্রামে নেই, তাহলে এটা কি ঠিক? দেখ, যে ইনস্টিটিউটের কথা বলছিস সেই ইনস্টিটিউটটা কি কোনো সরকারি ইনস্টিটিউশন? না না স্যার, ওটা তো প্রাইভেট। না, তাহলে সেক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি বলছি রাষ্ট্র এরকম কোনো পলিসি আনতে পারবে না। এখন একটা প্রাইভেট ইনস্টিটিউশন সে যদি বলে যে আমি আমার মেন ব্রাঞ্চ খুলবো ব্যান্ড্রায়, সেই বোম্বের ছেলেমেয়েরা পড়াশোনা করবে আমার এখানে এসে, ঝাড়গ্রামে খুলবো না, সেক্ষেত্রে আমি তার এগেনস্টে কোনো অ্যাকশন নিতে পারবো না, বা সুপ্রিম কোর্ট নিতে পারবে না, কারণ সেটা প্রাইভেট ইনস্টিটিউশন। কিন্তু সরকারি ক্ষেত্রে এটা কিন্তু মান্যতা দিতে হবে। 1969 সালে
1969 সালে যখন আমাদের দেশে প্রথম ব্যাংক ন্যাশনালাইজেশন হয়, তার কারণ তো এটাই ছিল। আমরা দেখছিলাম যে আমাদের দেশের যে প্রাইভেট ব্যাংকগুলো, তারা শুধুমাত্র তাদের ব্রাঞ্চ ওপেন করেছে শহরাঞ্চলে, এবং তারা শুধুমাত্র শহরের লোকজনকে সার্ভিস দিচ্ছে। কিন্তু আমরা একটা কথা জানি, ইন্ডিয়া লিভস ইন ভিলেজ। ভারতবর্ষে এখনো পর্যন্ত 65% মানুষ রুরাল ইন্ডিয়ায় থাকে, আর আরবান ইন্ডিয়া থাকে 35% মানুষ। তাহলে আমার বক্তব্য হলো, তুমি যদি এই ব্যাংকগুলো মানুষকে ব্যাংকের সুবিধা দিতে চাও, আগে যেটা করতে হবে, ব্যাংকগুলোকে সরকারের আওতায় নিয়ে আসতে হবে, কারণ তবেই ব্যাংকগুলো স্টেটের আন্ডারে আসবে। আমরা আর্টিকেল 12-এ পড়েছি স্টেটের আন্ডারে, বা আমরা আর্টিকেল 12-এ পড়েছি রাষ্ট্র বলতে আমরা পিএসইউ গুলোকেও বুঝি, যেগুলো সরকারের কন্ট্রোলড বডি। তাহলে ব্যাংকগুলোকে যদি ন্যাশনালাইজ করি, তার যদি মিনিমাম 51% শেয়ার মিনিমাম সরকার নিয়ে নেয়, তখন ব্যাংকগুলো হয়ে যাবে পাবলিক সেক্টর ব্যাংক, এবং তখন তারা রাষ্ট্র আন্ডারে পড়ে গেলে তখন তাদের পলিসি অনুযায়ী তাদেরকে গ্রামেও যেতে হবে। আর যদি তারা গ্রামে একবার তাদের ব্যাংকিং পরিষেবা দেওয়া শুরু করে, তখন আমাদের দেশে হবে ফিনান্সিয়াল ইনক্লুশন। অর্থাৎ ফিনান্সিয়াল ইনক্লুশন মানে হলো ব্যাংকিং পরিষেবা, ফিনান্স পরিষেবা গ্রামে গ্রামে পৌঁছে যাবে। তাই জন্য আগে রাষ্ট্রের আন্ডারে নিয়ে আসো। প্রাইভেট বডি হলে সেই কাজ করতে পারবে না। তুমি যদি আজকে আইসিআইসিআই ব্যাংকে বলো আপনি কেন গ্রামে কোনো ব্রাঞ্চ করলেন, সে বলবে ইচ্ছা হয়েছে করিনি। তুমি যদি আজকে অ্যাক্সিস ব্যাংকে বলো, সেও এক কথা বলবে। বন্ধন ব্যাংকে বলো, সেও এক কথা বলবে। কিন্তু স্টেট ব্যাংক কিছু করতে পারবে না, ইউকো ব্যাংক কিছু করতে পারবে না। তাদেরকে ব্রাঞ্চ ওপেন করতে হবে গ্রামে, কারণ তারা রাষ্ট্রের আন্ডারে পড়ে। তাই প্লেস অফ বার্থ ইজ অলসো ইম্পর্টেন্ট। তাহলে প্রাথমিকভাবে আমি যেটা বুঝলাম সেটা হলো, রাষ্ট্র মানুষে মানুষে, ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ, জন্মস্থান, তার ভিত্তিতে কোনো ডিসক্রিমিনেট করতে পারবে না। বাকি অন্যান্য কিছু ক্ষেত্রে করা যেতে পারে। এইটার কথা বেসিক আর্টিকেল 15 ক্লজ 1-এ বলা আছে। শুধুমাত্র আর্টিকেল 15 ক্লজ 1টা আমরা বুঝেছি। আশা করি এই অবধি তোমরা বুঝেছো। আমাকে একটু বলে দাও, আমি কিন্তু এখন তো তোমার কোনো প্রশ্ন করবে না। শুধু যেটুকুনি আমি বলেছি সেটা বুঝেছো কিনা বলো, কারণ তোমাদের প্রশ্ন যেগুলো তোমরা করবে সেগুলোর উত্তর হয়তো এরপরে তোমরা পেয়ে যাবে। ওই জন্য বললাম আপাতত কোনো কোশ্চেন নয়, যেটুকুনি বলেছি সেটুকুনি বুঝেছো কিনা বলো। ক্লিয়ার আছে? প্রশ্ন পড়ে, প্রশ্ন পড়ে, কারণ আগে আমাকে সবটা বলতে হবে, তাহলেই প্রশ্ন সলভ হয়ে যাবে, প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে, এই অবধি বোঝা গেছে। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে, এই অবধি কোনো চাপ নেই। হলো? চলো এবার আমি এগোই। এবার প্রশ্ন হলো, আচ্ছা এটার কি কোনো এক্সেপশন হতে পারে? এটার প্রথম এক্সেপশন অ্যাড করা হলো আর্টিকেল 15 ক্লজ 3-তে। সেখানে বলা হলো যে মেয়েদেরকে বা বাচ্চাদেরকে অনেক সময় স্পেশাল কিছু প্রভিশন দেয়া যেতে পারে, আর সেটা আর্টিকেল 15 ক্লজ 1-এর একটা এক্সেপশন। এবং শুধু এক্সেপশন আমরা বললাম না, এটা আমরা অ্যাডও করে দিলাম সংবিধানে। এবার তুমি বলবে কেন এটা অ্যাড করা হয়েছে? খুব ভালো করে খেয়াল করে দেখ। তোরা সবাই জানিস কিছুদিন আগে মানে সেপ্টেম্বর 2023-এ আমাদের সংবিধান অ্যামেন্ড হয়েছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 106তম, যেখানে বলা হচ্ছে মেয়েদেরকে 33% রিজার্ভেশন দেওয়া হবে। কোথায়? লোকসভা, 28টা রাজ্যের বিধানসভা, দিল্লির বিধানসভা। খুব ভালো কথা। এবার আমার তো মনে হতেই পারে এ আবার কি ধরনের কাজ, এ তো মেয়েদেরকে স্পেশাল প্রভিশন দেওয়া হচ্ছে। যেখানে আমি বলছি সেক্সের ভিত্তিতে ডিসক্রিমিনেশন হবে না, সেখানে মেয়েরা কেন এই সুযোগটা পেল? তাই আমি যদি এখন সুপ্রিম কোর্টে চলে যাই, সুপ্রিম কোর্টে গিয়ে যদি একটা পিটিশন করি, আর আমি যদি বলি 106তম সংবিধান সংশোধনী আইন এটা অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল, সুপ্রিম কোর্ট আমাকে বলবে তুমি তো আবার লুসেন্ট পড়ে চলে এসছো। তুমি যদি দিদি বাসু পড়ো তাহলে জানতে পারবে মেয়েদের জন্য রাষ্ট্র চাইলে স্পেশাল প্রভিশন জারি করতে পারে, আর সেটা আর্টিকেল 15 ক্লজ 3-তে আছে। তাই লুসেন্ট তরুণ গোয়েল না পড়ে এবার থেকে ডিডি বাসু পড়া শুরু করো, তাহলে আর এত কষ্ট করে সুপ্রিম কোর্টে চলে আসতে হবে না।
অর্থাৎ যখন জুডিশিয়াল রিভিউ হবে, রিভিউ করেই সুপ্রিম কোর্ট বলে দেবে ভুলভাল দাবি আমি করেছি বলে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে। কারণ ওমেন এবং চিলড্রেনদের ক্ষেত্রে কিছু স্পেশাল প্রভিশন রাষ্ট্র রাখতে পারে, তার কথা আর্টিকেল 15 ক্লজ 3 তে বলা আছে। ক্লিয়ার? ঠিক আছে, শুধু এইটুকুনি ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? ঠিক আছে, আমি লুসেন্টকে কোনো অপমান করছি না, তরুণ গোয়েলকে অপমান করছি না, কিন্তু এটাও ঠিক ওয়ান লাইনার বই পড়ে তো পড়াশোনা হয় না। আর আমি নিজের ওয়ান লাইনারের তীব্র বিরোধী। আমি যতদূর সপ্তর্ষি স্যারের সাথে কথা বলে বুঝেছি, স্যারও ওয়ান লাইনারের তীব্র বিরোধী। ঠিক আছে, মানে আমাদের ইনস্টিটিউশন ওয়ান লাইনার পড়াশোনাকে খুব একটা এন্টারটেন করে না। তো ন্যাচারালি বুঝতেই পারছিস ওয়ান লাইনার পড়াশোনা করলে প্রবলেম কি। আমি চলে গেলাম, গিয়ে বললাম পার্লামেন্টে আইন পাস হয়েছে। কি আইন? 106তম সংবিধান সংশোধনী, আনকনস্টিটিউশনাল। সুপ্রিম কোর্ট আমাকে একদম কালে একটা সুন্দর করে থাপ্পড় কষিয়ে বলে দেবে দিদি বাসুটা পড়ো, যাও বাড়ি যাও। কিছু করার নেই, বাড়ি চলে আসতে হলো। ঠিক আছে, আচ্ছা, এবার সবসময় যে মেয়েদের প্রভিশন এটা করা হয় সেটা কিন্তু যুক্তিসঙ্গত। যেমন আমাকে আমার অনেক স্টুডেন্ট বলে, আচ্ছা স্যার, এই যে আইসিডিএস, এই আইসিডিএস আমাদের দেশে 1975-এ চালু হয়েছে। 20 পয়েন্ট প্রোগ্রাম আইসিডিএস একসাথে চালু হয়েছে। স্যার এই যে ইন্টিগ্রেটেড চাইল্ড, আচ্ছা আইসিডিএস এর ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। একটা শিশু যখন মাতৃগর্ভে থাকে, অর্থাৎ প্রেগনেন্সির সময় একজন মা প্রপার নিউট্রিশন পাচ্ছে কিনা সেটা দেখা। তোরা বলবি শহরের দিকে তো মেয়েরা যথেষ্ট প্রোটেকশন পায়, পায়, কিন্তু আমি আবার কি বললাম, ইন্ডিয়া লিভস ইন ভিলেজ। আমার কথা নয়, গান্ধীজির কথা। হিন্দুস্তান গাঁও মে বসতা হে। তাই গ্রামে প্রেগনেন্ট মহিলারা সেটা পায় কিনা আমায় দেখতে হবে। বাচ্চা পেটে আছে, এরপর বাচ্চা জন্ম নিল, অর্থাৎ ব্রেস্ট ফিট করাচ্ছে কোনো মা বা ছোট্ট শিশু, সে প্রপার নিউট্রিশন পাচ্ছে কিনা সেটা দেখা কাজ। আর বাচ্চা যখন স্কুলে যাচ্ছে 6 বছরের নিচে, মানে একদম বাচ্চা ওই প্রাইমারি স্কুল টুলে যখন পড়ে, সে স্কুলে গিয়ে নিউট্রিশনটা পাচ্ছে কিনা সেটা দেখা রাষ্ট্রের কাজ। এবার আমরা একটা রিভিউ করে দেখেছি যে গ্রামের মহিলারা তারা কতটা নিউট্রিশন পাচ্ছে কতটা নিউট্রিশন পাচ্ছে না সেটা তারা পুরুষদের সামনে খোলসা করে বলতে চায় না। সেটা স্বাভাবিকও, আমাদের দেশে তো একটা এখনো জেন্ডার গ্যাপ রয়েছে। তো একজন মহিলা তার প্রবলেমের কথা পুরুষদের সামনে খুব একটা ডিসক্লোজ করতে চায় না। কিন্তু তথাকথিত ভাবে কোনো মেয়ে যদি গিয়ে সেই মহিলাকে জিজ্ঞেস করে কোন প্রবলেমে সে রয়েছে, তখন কিন্তু সেই মহিলা তার প্রবলেম ডিসক্লোজ করে। তাই জন্য আইসিডিএস সুপারভাইজারের পদটা মেয়েদের জন্য সংরক্ষিত। তুমি এখন যদি গিয়ে বলো আইসিডিএস এর ভ্যাকেন্সিটা যদি আমি বসতাম খুব ভালো হতো, কিছু করার নেই, ওটাকে বাইরে রেখেই আমাদেরকে পরীক্ষা দিতে হবে, আমাদের মানে ছেলেদের কথা বলছি। আর এর এগেনস্টে তুমি যদি কখনো মনে করো যে আমি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করব, গিয়ে লাভ নেই, কারণ সেটা আর্টিকেল 15 ক্লজ 3 এর আন্ডারে পড়ে। আমি দুটো এক্সাম্পল দিলাম এটা বোঝানোর জন্য যে মহিলাদের জন্য কেমন কেমন প্রভিশন রাষ্ট্র অ্যাড করতে পারে এবং যুক্তিসঙ্গত। আইসিডিএস এর ছেলেদেরকে দেয়া মানে আইসিডিএস এর টার্গেটটা ফুলফিল হবে না। একজন মহিলা, প্রেগনেন্ট মহিলা, ব্রেস্টফিড করা এমন মহিলা, ছোট শিশু, তাদের প্রবলেম যদি সলভ না হয় আইসিডিএস করে লাভটা কি? তাই জন্য অঙ্গনওয়াড়ি মহিলাদের কাজ। যুক্তিসঙ্গত উপায় এটাকে, কারণ দেখি এটাকে আর্টিকেল 15 ক্লজ 3 তে অ্যাড করে পলিসি আনা হয়েছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এই অবধি বোঝা গেছে। এবার আমি চলে যাই নেক্সট পয়েন্টে। এবার এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ডিপিএসপি তে একটা আর্টিকেল আছে, আগে সেই আর্টিকেলটা বুঝে নে। আর্টিকেল 46, তারপর আমি 15 ক্লজ করে আসবো। আগে আর্টিকেলটা আমি বুঝি। জেনারেলি ডিপিএসপি পরে আমি পড়াবো, কিন্তু এখন একটুখানি ডিপিএসপি একটা আর্টিকেল আমাকে জেনে নিতে হবে। আর্টিকেলটা কি? আর্টিকেলটা 46। আর্টিকেল 46, আচ্ছা ডিপিএসপি কি আমি জাস্ট এক লাইন একবার, এই ওয়ান লাইনের একবার বলে দিচ্ছি। ডিপিএসপি মানে হলো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আমাদের সংবিধান আমাদেরকে কিছু ডিরেক্টিভ দেবে, কিছু ইনস্ট্রাকশন দেবে আমাদেরকে, মানে রাষ্ট্রকে। মানে ডিপিএসপি কথাটার মানে হলো কনস্টিটিউশন আমাদের রাষ্ট্রকে বা স্টেটকে কিছু ইনস্ট্রাকশন দেবে, আর সেই ইনস্ট্রাকশন ফলো করে স্টেট পলিসি বানাবে বা ল বানাবে, এবং এটা স্টেটের কাজ। হ্যাঁ, এটা ঠিক যে যদি ডিপিএসপি ফলো একান্ত না করে রাষ্ট্র কোনো একটা পলিসির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা সরাসরি রাষ্ট্রের এগেনস্টে কোর্টে অ্যাপ্রোচ করতে পারি না ফান্ডামেন্টাল রাইটস এর মতো। বাট ডিপিএসপি পরিষ্কার বলা আছে যে এই পলিসি
বানানোর ক্ষেত্রে বা আইন বানানোর ক্ষেত্রে কনস্টিটিউশন প্রদত্ত ইনস্ট্রাকশন গুলো ফলো করা উচিত, এটা রাষ্ট্রের একটা কর্তব্য। আর্টিকেল 46-এ বলা আছে রাষ্ট্র, স্টেট কি করবে, এক মিনিট দাঁড়া, রাষ্ট্র কি করবে না, রাষ্ট্র এসসি এসটি এদের জন্য কিছু প্রভিশন দেবে, মানে যারা পিছিয়ে পড়া, দলিত, নমশূদ্র, এসসি এসটি তাদের জন্য কিছু স্পেশাল প্রভিশন রাষ্ট্র দেবে বা কিছু রিজার্ভেশন দেবে। কেন দেবে? তার কারণ আছে। তার কারণ আমাদের সমাজে যারা জেনারেল তারা এই জায়গায় বিলং করে, যারা এসসি এসটি তারা এই জায়গায় বিলং করে, তাদেরকে রিজার্ভেশন দিলে তারা সেম লেভেলে চলে আসবে। অর্থাৎ এসসি এসটি বা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষকে রিজার্ভেশন দিয়ে তাদেরকে সেম লেভেলে আনা হবে, সেটার কথা আর্টিকেল 46-এ বলা ছিল। ঠিক আছে, এবার ম্যাড্রাস সরকার, আচ্ছা বাই দা ওয়ে আমি সেই সময়ের কথা বলছি, সময়টা সালটা হলো 1950। তো বুঝতেই পারছিস সেই সময় কিন্তু তামিলনাড়ু রাজ্য তৈরি হয়নি, তখন ওটার নাম ছিল ম্যাড্রাস, স্টেট ম্যাড্রাস। ওটা সম্ভবত 1969 সালে তামিলনাড়ুর নাম পরিবর্তন হয়েছে। ম্যাড্রাস কি করলো, ম্যাড্রাস একটা পলিসি নিয়ে এলো। কি পলিসি না, পলিসিটা খুব সিম্পল, সেটা হলো ম্যাড্রাসের আনা পলিসিটা কি, এখানে তার জায়গা নেই, এখানে এখানে একটু মুছে দিই, মুছেই বলি। আচ্ছা, পলিসিটা কি, ম্যাড্রাস সরকার একটা পলিসি আনলো যে এবার থেকে ইঞ্জিনিয়ারিং কলেজে আর মেডিকেল কলেজে এসসি এসটিদের জন্য রিজার্ভেশন চালু হবে। কেন? কারণ তোমরা জানো ডিপিএসপি কে ইমপ্লিমেন্ট করাই সরকারের কাজ, তো ম্যাড্রাস সরকার আর্টিকেল 46 কে ইমপ্লিমেন্ট করার জন্য এই পলিসি চালু করলো। একটি মেয়ে, মেয়েটির নাম হলো চম্পাকম দোরাই রাজান। কি নাম? চম্পাক দোরাই রাজান। তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে, তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে। এই মেয়েটি মেডিকেল কলেজে চান্স পেল না। কারণ কি? কারণ হলো মেডিকেল কলেজে স্টেট অফ ম্যাড্রাস তারা রিজার্ভেশন চালু করেছে। মেয়েটি তখন দেখলো যে আজকে আমি মেডিকেল কলেজে কেন চান্স পেলাম না, কারণ কাস্টের ভিত্তিতে ডিসক্রিমিনেশন হয়েছে। মেয়েটি তখন চলে গেল প্রথমে ম্যাড্রাস হাইকোর্টে, এবং সেখান থেকে মেয়েটি চলে গেল সুপ্রিম কোর্টে আপিল করে, এবং মেয়েটি পরিষ্কার বলল এই যে পলিসি ম্যাড্রাস সরকার এনেছে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে রিজার্ভেশন চালু করার কথা বলেছে, সেটা আর্টিকেল 15-কে ভায়োলেট করছে, সেই জন্য আমি সুপ্রিম কোর্টে এসেছি। কারণ আর্টিকেল 15-এ বলা আছে স্টেট ক্যানট ডিসক্রিমিনেট অন দ্য বেসিস অফ কাস্ট, কিন্তু এদিকে ম্যাড্রাস এবং ম্যাড্রাস সরকার ডিসক্রিমিনেট করছে কাস্টের ভিত্তিতে। তাহলে এই যে পলিসি সেটা আর্টিকেল 15-এর পরিপন্থী। সুপ্রিম কোর্ট বললো কথাটা ভুল বলনি তুমি, ঠিকই বলেছ, ম্যাড্রাস কাম কোর্টে এসো, তোমরা যে এই পলিসিটা এনেছো তোমরা জানো এই পলিসিটা আর্টিকেল 15-এর এগেনস্টে। তোমরা আর্টিকেল 15-এর এগেনস্টে পলিসি আনলে কি করে? তোমরা জানো আমাদের দেশে ফান্ডামেন্টাল রাইটের বিরুদ্ধে গিয়ে কোনো পলিসি আনা যায় না, সেটা আনকনস্টিটিউশনাল। ম্যাড্রাস বললো স্যার আমরা তো আর্টিকেল 46-কে ইমপ্লিমেন্ট করেছি। ও রাইট, আর্টিকেল 46-এও তো আবার বলা আছে যে এসসি এসটিদের রিজার্ভেশন করা যাবে। তার মানে যেটা হলো আর্টিকেল 46-কে ইমপ্লিমেন্ট করতে গিয়ে সেটার সাথে সরাসরি সংঘাত বেঁধে গেল আর্টিকেল 15-এর। তখন সুপ্রিম কোর্ট বলল সত্যিই তো, যদি আর্টিকেল 46-কে রাষ্ট্র ইমপ্লিমেন্ট করে তাহলে আর্টিকেল 15 ভায়োলেট করবে, তাহলে এক্ষেত্রে উপায় ঐতিহাসিক রায় চম্পাকম দোরাই রাজা মামলা, সুপ্রিম কোর্টের ফান্ডামেন্টাল, সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট, সেখানে সুপ্রিম কোর্ট বলল রাষ্ট্র ডিপিএসপি কে ইমপ্লিমেন্ট করবে, একদম ঠিক, কিন্তু ডিপিএসপি কে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি কখনো কোনো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করে সেটা হবে না, কারণ ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটের মধ্যে
ফান্ডামেন্টাল রাইট হলো সুপিরিয়র এবং ডিপিএসপি হলো ইনফিরিয়ার। ইনফিরিয়ার মানে যেটা পিছিয়ে, মানে একটু পেছনে থাকবে, সুপিরিয়র মানে যেটা এগিয়ে থাকবে। অর্থাৎ ডিপিএসপি কে ইমপ্লিমেন্ট করা রাষ্ট্রের কাজ। ডিপিএসপি কে রাষ্ট্র ইমপ্লিমেন্ট করবে ঠিক, কিন্তু সেই ডিপিএসপি কে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি কোনো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয় তাহলে কিন্তু সেটা এক্সপেক্টেড নয়। অর্থাৎ আর্টিকেল 46 কে তুমি ইমপ্লিমেন্ট করো, কোনো অসুবিধে নেই। সেটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি আর্টিকেল 15 ভায়োলেট হয়, যেটা এই ক্ষেত্রে হয়েছে, সেটা হলে সেই পলিসি আনকনস্টিটিউশনাল হয়ে যাবে। এবং ম্যাড্রাসের এই যে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে যে 33% রিজার্ভেশন, সেটা আনকনস্টিটিউশনাল। কারণ এখানে আর্টিকেল 46 কে ইমপ্লিমেন্ট করতে গিয়ে আর্টিকেল 15 কে ভায়োলেট করা যাচ্ছে, আর সেটা হবে না, কারণ ডিপিএসপি নিচুতে, ফান্ডামেন্টাল রাইটস আগে। তাই তুমি ডিপিএসপি কে ইমপ্লিমেন্ট করতে গিয়ে ফান্ডামেন্টাল রাইট কে ভায়োলেট করতে পারবে না, যেটা এক্ষেত্রে করা হয়েছে। তখন সরকার দেখলো তাহলে তো উপায় নেই, তাহলে তো আলটিমেট আর্টিকেল 46 এ যদি থাকে এসসি এসটি রিজার্ভেশন, সেটা কোনোদিনই ইমপ্লিমেন্ট করা যাবে না, কারণ সব ক্ষেত্রেই ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 15 এর সাথে ভায়োলেট হবে, আর সব ক্ষেত্রেই ফান্ডামেন্টাল রাইট জিতে যাবে, তার মানে এসসি এসটি রিজার্ভেশন সম্ভব নয়। তাই জন্য গভর্নমেন্ট বাধ্য হয়ে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 সালে সংবিধান প্রথম অ্যামেন্ড করলো, করে কি বললো, nothing in this article shall prevent the state from making any special provision for the advancement of any socially and educationally backward class of citizen or for the scheduled caste and scheduled tribe added by first amendment 1951। তার মানে প্রথমে আর্টিকেল 15 ক্লজ 4 আমাদের সংবিধানে ছিল না, ওটাকে বাধ্য হয়ে অ্যাড করা হয়েছে। কারণ যদি আজকে রিজার্ভেশন আর্টিকেল 15 এ অ্যাড না করা হয়, সেটা কোনোদিনও আমাদের দেশে সম্ভব হতো না। কারণ যখনই তুমি রিজার্ভেশন করতে যাবে, তখনই আর্টিকেল 46 কে ইমপ্লিমেন্ট করতে গেলে আর্টিকেল 15 ভায়োলেট করে যাবে। তাই বাধ্য হয়ে সেটাকে আমরা আর্টিকেল 15 ক্লজ করে এনেছি, যাতে রিজার্ভেশনটা দেয়া যায়। একবার আর্টিকেল 15 ক্লজ করে চলে এলে তখন ওটা ফান্ডামেন্টাল রাইটস, তখন আর ওটা ডিপিএসপি নয়, তখন আর সুপিরিয়র ইনফেরিয়রের লড়াই নেই। তাই জন্য এসসি এসটি কে রিজার্ভেশনের কথা আর্টিকেল 15 ক্লজ 4 আমাদের দেশের সংবিধানে অ্যাড হচ্ছে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 এর মাধ্যমে। সবাই ক্লিয়ার কিনা কনফার্ম করো, সবাই ক্লিয়ার কিনা কনফার্ম করো। পুরো গল্প তোমাদেরকে আমি বলে দিলাম, ঠিক আছে? প্রথমে ছিল না, কেন হলো, কিভাবে হলো, এবং তার সাথে চম্পাকম দরাইরাজম কেস এবং ঐতিহাসিক সুপ্রিম কোর্টের জাজমেন্ট একসাথে। ক্লিয়ার? সংবিধান খুব কঠিন সাবজেক্ট নয় তাহলে, তাই তো? এই জিনিসগুলোকে খুব কঠিন ভাবে বাচ্চারা, খুব একটা কঠিন সাবজেক্ট নয়। যতটা কঠিন ভাবি আমরা, অতটাও কঠিন নয় আমার মনে হয়, তাই তো? অতটাও ভয়ঙ্কর ব্যাপার নয়, শুধু একটুখানি বুঝতে হবে, একটু বুঝে পড়তে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হলো, তার কারণ আছে, এবং কারণটাও তোমরা বুঝতে পারলে। এবং যদি জিজ্ঞেস করা হয় সুপ্রিম কোর্ট কোন রায় বলেছিল ফান্ডামেন্টাল রাইট সুপিরিয়র ডিপিএসপি ইনফেরিয়র, আইন আনসার হবে চম্পাক দরাইরাজম কেস। এর আগের দিন তোমরা বলছিলে স্যার কেসের গল্প বলুন, কেসের গল্প প্রয়োজন হলে বলা হবে, এটা প্রয়োজন ছিল তাই জন্য বললাম। সমস্ত কেসের স্টোরি বোঝানোর কোনো দরকার নেই বা লাগেও না। বোঝা গেল? স্যার এবার ইন্টারেস্টিং লাগছে, হ্যাঁ সে তো ভালো লাগবেই। হলো, মুখস্থ করতে হচ্ছে না, তাই তো? মুখস্থ করতে হচ্ছে না, এটা একটা ভালো সাইন যে আমরা মুখস্থ থেকে বেরোতে পেরেছি। স্যার তাহলে প্রথমে ম্যাড্রাস স্টেট ডিডি বাসু পড়েনি না? ম্যাড্রাস স্টেট কেন ডিডি বাসু পড়বে না? এখানে একটা জিনিস বুঝতে হবে, ঠিক আছে? প্রথমত হলো এখানে ডিডি বাসুর ব্যাপার নয়। ম্যাড্রাস স্টেট যখন আর্টিকেল 46 কে ইমপ্লিমেন্ট করেছিল, তখন তো আর্টিকেল 15 ক্লজ পর আমাদের সংবিধানে ছিলই না। তুই ব্যাপারটা বোঝ, তুই একটা জিনিস বোঝ, সেটা হলো ম্যাড্রাসের কি ভুল ছিল? ম্যাড্রাসের কোনো ভুলই ছিল না। ম্যাড্রাস আর্টিকেল 46 কে ইমপ্লিমেন্ট করছে, ম্যাড্রাস এটা জানতো যে আর্টিকেল 46 ইমপ্লিমেন্ট করলে আর্টিকেল 15 ভায়োলেট হবে, কিন্তু ম্যাড্রাসের মনে হচ্ছে তবুও করবো, কারণ বিপিএসপি তে বলা আছে যে আমাদের দেয়া ইনস্ট্রাকশন ফলো করবে রাজ্য, করেছে। এবার তার জন্য আর্টিকেল 15 কে ভায়োলেট করলে করবে,
আমার কাজ হলো বিপিএসপি দেয়া ইনস্ট্রাকশন ফলো করা। ম্যাড্রাস একদম ঠিক কাজ করেছে। আর যখন সেটা আর্টিকেল 15 কে ভায়োলেট করছে, যখন চম্পা মেয়েটি যাচ্ছে, তখন সুপ্রিম কোর্ট কি ব্যাখ্যা দিচ্ছে? তোরা জানিস আমাদের সংবিধানের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্টের আছে। আমরা কি বলেছিলাম? সংবিধানকে ইন্টারপ্রিটেশন করার ক্ষমতা, ইন্টারপ্রিট করার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে। সুপ্রিম কোর্ট ইন্টারপ্রিট করে বলছে যে আর্টিকেল 46 কে ইমপ্লিমেন্ট করতে যাও, খুব ভালো, কিন্তু আর্টিকেল 15 কে ভায়োলেট যদি করো সেটা ঠিক হবে না। এটা কিন্তু সংবিধানে বলা নেই, সুপ্রিম কোর্ট বলছে। সুপ্রিম কোর্ট বলছে ডিপিএসপি ইনফেরিয়ার, ফান্ডামেন্টাল রাইট সুপিরিয়ার। তাই ডিপিএসপি কে ইমপ্লিমেন্ট করতে গিয়ে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করা যাবে না। আমি বলছি, এটা সুপ্রিম কোর্ট বলছে। আর সংবিধান নিয়ে কথা বলার অধিকার একমাত্র আমার তোর কারণ নেই, সুপ্রিম কোর্টের আছে। সুপ্রিম কোর্ট যখন বললো তখন আলটিমেট সেটা ডিডি বাসুতেও ঢুকে গেল। বোঝা গেছে? সুপ্রিম কোর্টই শেষ কথা বলবে। এই যে আজকে ইলেকটোরাল বন্ড বন্ধ হলো, আমি বা তুই আমরা বলার কি? সুপ্রিম কোর্ট বলেছে যে ইলেকটোরাল বন্ড যদি চালু হয় থাকে, তাহলে কে দিচ্ছে, কত দিচ্ছে, কাকে দিচ্ছে সেটা সাধারণ ভোটাররা জানতে পারবে না। আর যদি সাধারণ ভোটার না জানতে পারে, সেটা রাইট টু ইনফরমেশন অফ দ্য ভোটার এটা ভায়োলেট করবে, হুইচ ইজ নট এক্সপেক্টেড। কারণ রাইট টু ইনফরমেশন অফ দ্য ভোটার এটা আমাদের আর্টিকেল 19 এর ভেতরে পড়ে। তাই জন্য বাধ্য হয়ে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট করছে বলে ওই ইলেকটোরাল বন্ড বন্ধ হয়ে গেছে। তেমন আগে তো ইলেকটোরাল বন্ড পলিসিটা আসবে, তারপর সেটা রিভিউ হবে। এবার কি রিভিউ আবার এমনি এমনি হবে না। আমাদের দেশে সুপ্রিম কোর্ট এমন নয় যে নিজে থেকে পার্লামেন্টের ভেতরে গিয়ে রিভিউ করতে পারে। আমাদেরকে সেই পলিসিটার এগেনস্টে সুপ্রিম কোর্টে যেতে হবে যে এই পলিসিটা সাংবিধানিক নয়, এই পলিসিটা অসাংবিধানিক। তখন সুপ্রিম কোর্ট আমাদের কথা মতো আগে রিভিউ করে দেখবে আইনটা যে আদৌ আমরা ঠিক কিনা। যদি রিভিউ করে দেখে সত্যি অসাংবিধানিক, দেন সুপ্রিম কোর্ট এটা করবে। এই হলো গল্প। ঠিক আছে? তো আগে থেকে তো ছিল না। পরে 1951 সালে যখন বলা হচ্ছে যে ডিপিএসপি ইনফেরিয়ার, ফান্ডামেন্টাল রাইট সুপিরিয়র, তখন আমরা দেখছি তাহলে এসসি এসটি তে রিজার্ভেশনটা দেবো কি করে? কারণ যখনই দিতে যাব তখনই আর্টিকেল 15 এর সাথে কনফ্লিক্ট হবে। তার থেকে আর্টিকেল 15 এর ভেতরেই ওটা অ্যাড করে দাও। তাই জন্য আমরা আর্টিকেল 15 ক্লজ 4 এটাকে অ্যাডই করে দিয়েছি। এবার অ্যাড করতে গেলে সংবিধানকে সংশোধন করতে হবে। সেটা আমরা করেছি প্রথমবার 1951 সালে পার্লামেন্ট ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এইটা অ্যাড করেছে, আর্টিকেল 15 ক্লজ 4 অ্যাড করেছে। তাহলে এক্সেপশন কি? স্টেট ইজ পারমিটেড টু মেক এনি স্পেশাল প্রভিশন ফর ওমেন অ্যান্ড চিলড্রেন, স্টেট ইজ পারমিটেড টু মেক এনি স্পেশাল প্রভিশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস অফ সিটিজেন, ফর দ্য শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব। এই দুটো এক্সেপশনে ঢুকে যাচ্ছে, কিন্তু সেটা এক্সেপশনে আর্টিকেলের ভেতরেই আছে, 15 ক্লজ 3, 15 ক্লজ 4। ঠিক আছে? এই হলো গল্প। হলো? আচ্ছা, আরেকটা আর্টিকেল, ছোট্ট আর্টিকেল আমি একটু বলে দিই, ছোট্ট, বেশি কিছু না। এরপরে আরেকটা অ্যামেন্ডমেন্ট এখানে হয়েছে, যেখানে আর্টিকেল 15 ক্লজ 5 অ্যাড করা হয়েছে। এটা অ্যাড হয়েছে কবে না 93rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 2005। যেখানে কি বলা হয়েছে? কনফার্স দ্য স্টেট, এখানে রাষ্ট্রকে ক্ষমতা দেওয়া হচ্ছে টু রিজার্ভ সিট ইন ফেভার অফ ব্যাকওয়ার্ড ক্লাস। ব্যাকওয়ার্ড ক্লাস মানে এখানে এসসি এসটি নয়, এখানে আমি বেসিক্যালি ওবিসিদের জন্য বলছি। ওবিসিদের জন্য কিছু রিজার্ভেশন তুমি করতে পারো সিটের ক্ষেত্রে, যারা সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস, এবং প্রাইভেট আনএডেড ইনস্টিটিউশন। আমাদের যে সমস্ত প্রাইভেট ইনস্টিটিউশন যেখানে রাষ্ট্র কোনো টাকা দেয় না, এড দেয় না, সেই ইনস্টিটিউশনেও কিন্তু তুমি রিজার্ভেশন চালু করতে পারো যদি রাষ্ট্র চায়। সেই ক্ষমতা আর্টিকেল 15 ক্লাস 5 এ দেওয়া হয়েছে, সেটা আমাদের সংবিধানে অ্যাডও হয়েছে। এবার তুই বলবি তাহলে সেন্ট জেভিয়ার্স কলেজে কেন রিজার্ভেশন নেই? আচ্ছা, আমি একটা আমার গল্প বলি। আমার যখন তোর গ্র্যাজুয়েশন হয়ে গেছে, এবার আমি মাস্টার্স পড়তে যাব, তো ন্যাচারালি আমি জেভিয়ার্সে অ্যাপ্লাই করেছি, পরীক্ষা দিয়েছি, যাদবপুরেও পরীক্ষা দিয়েছি। এবার আমি যখন পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার পর আমার ইচ্ছে ছিল আমি জেভিয়ার্সে ভর্তি হব। তো তার কারণ হলো জেভিয়ার্সের আমাদের পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট অনেক ভালো। তো পরীক্ষা দিলাম, প্রথম লিস্টে নাম নেই, সেকেন্ড লিস্টেও নাম নেই। তো বাধ্য হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হয়ে গেলাম। পড়াশোনা করছি, একটা দুটো ছোটখাটো পরীক্ষাও হয়ে গেছে। সেই সময় আমার একজন বান্ধবী খবর দিল জেভিয়ার্সের থার্ড লিস্টে নাম বেরিয়েছে। তাই গিয়ে দেখি, সত্যিই তাই। তো তখন আমার মনে হলো ওরা মার্কস, তারপর একটা লিস্ট ওরা দিয়েছিল, সেখানে কে কত মার্কস পেয়েছে। আমি দেখলাম আমি অনেকের থেকেই বেশি মার্কস পেয়েছি। তাহলে ফার্স্ট লিস্টে সেকেন্ড লিস্টে আমার নাম নেই কেন? তখন জানতে পারলাম
কিছু ছেলে মেয়ের সাথে কথা বলে, জেভিয়ার্সের যে ফার্স্ট লিস্টটা আছে সেখানে শুধুমাত্র সেন্ট জেভিয়ার স্কুল বা সেন্ট জেভিয়ার্স কলেজে যারা পড়াশোনা করেছে, গ্র্যাজুয়েশন করেছে বা স্কুলিং করেছে, শুধুমাত্র তাদেরকে প্রেফারেন্স দেওয়া হয় ফার্স্ট লিস্টে। সেকেন্ড লিস্টে শুধুমাত্র সেন্ট খ্রিস্টানদের প্রেফারেন্স দেওয়া হয়। আমি হলাম ধর্মে হিন্দু, আর আমি সেন্ট জেভিয়ার্স কলেজে বা স্কুলে পড়িনি, মানে গ্র্যাজুয়েশন করিনি বা স্কুলে পড়িনি, ন্যাচারালি আমি থার্ড লিস্টে চলে গেছি। এবার তুই বলবি আচ্ছা মাইনরিটি ইনস্টিটিউশন গুলো কি তাদের মতো করে আইন মানে? এখানে কি সরকারের কোনো হাত নেই? নেই, কারণ সেটার কথা আমরা সংবিধান এরপরে পড়বো ফান্ডামেন্টাল রাইটসে। আর্টিকেল 29 বলছে মাইনরিটিরা তাদের কালচার, তাদের স্ক্রিপ্ট এবং তাদের ল্যাঙ্গুয়েজকে প্রোটেক্ট করতে পারে। এটার কথা আর্টিকেল 29-এ বলা আছে। আর এই প্রোটেকশনের জন্য তারা তাদের মতো করে ইনস্টিটিউশন খুলতে পারে, শুধু এস্টাবলিশমেন্ট নয়, সেটাকে পরিচালনাও পর্যন্ত তারা করতে পারে তাদের মতো করে। সেটার কথা আর্টিকেল 39-এ বলা আছে। ব্যাপারটা খুব সিম্পল। আমি একজন জেন, আমার ইচ্ছে হলো আমি বাচ্চাদেরকে প্রাকৃত শেখাবো, সরকারি স্কুলে সম্ভব নয়, তাহলে জেনকে যদি প্রাকৃত শেখাতে হয় তাহলে জেন কলেজ, জেন স্কুল খুলতে হবে। বুদ্ধিস্টকে যদি আজকে পালি শেখাতে হয় তাহলে বুদ্ধিস্ট স্কুল খুলতে হবে। যদি তোমাকে উর্দু আরবি শেখাতে হয় তাহলে মাদ্রাসা খুলতে হবে। যদি তোমাকে বাইবেল পড়াতে হয় তাহলে তোমাকে সেন্ট জেভিয়ার, সেন্ট পলস, ডন বস্কো খুলতে হবে। তাই জন্য আর্টিকেল 29 বলছে কালচার, স্ক্রিপ্ট, ল্যাঙ্গুয়েজকে প্রোটেক্ট করা একজন মাইনরিটির কাজ, সেটা তার মাইনরিটির মৌলিক অধিকার। আর সেইটা তখনই হবে যদি মাইনরিটিরা তাদের স্কুল বা কলেজ ওপেন করতে পারে, ইনস্টিটিউশন ওপেন করতে পারে। সেটার কথা আর্টিকেল 30-তে বলা আছে। এটাও আমরা পড়বো আজকে থেকে 4-5টা ক্লাস পরে। তাই জন্য বলা হচ্ছে যে প্রাইভেট ইনস্টিটিউশনের ক্ষেত্রেও রিজার্ভেশন করা যেতে পারে, কিন্তু মাইনরিটি ইনস্টিটিউশন গুলো সরকার হাত দিতে পারবে না, সেটা আলাদা প্রভিশনে ঢুকে যাচ্ছে। এই জন্য আমি বললাম যে মাইনরিটি ইনস্টিটিউশন, প্রাইভেট ইনস্টিটিউশন গুলোতেও কিন্তু ওবিসি রিজার্ভেশন হতে পারে, মাইনরিটি গুলোতে সরকারের কোনো হাত নেই, সেটা সম্পূর্ণ আলাদা প্রভিশন। ওটার জন্য আমাকে আর্টিকেল 29-30 পড়তে হবে। তাই জন্য সেটাকে এক্সক্লুড করা হয়েছে। ক্লিয়ার হয়েছে আশা করছি। বোঝা গেছে তো? একটু আমাকে বলে দাও, বোঝা গেছে? ক্লিয়ার? আজ আমরা এই অবধি পড়বো। আর্টিকেল 16 নেক্সট দিন। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? আর্টিকেল 29-30 আমরা আবার পড়বো, চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, ভালো। ঠিক আছে, চলো। তোমাদের নেক্সট ক্লাস কবে? তাহলে স্যার ক্লাস 4 বলছে যে কোনো সোশ্যাল এডুকেশন রিফর্ম করতে পারে, সেখানে ফান্ডামেন্টাল রাইট বাধা হয়ে দাঁড়াবে না। তো স্যার কি বললাম বুঝতে পারছি না। ক্লাস 4 মানে বলছে যে কোনো সোশ্যাল অথবা এডুকেশন রিফর্ম করতে পারে, সেখানে না ফান্ডামেন্টাল রাইটস বাধা হয়ে দাঁড়াতে পারে বলেই তো ওটা স্পেশাল প্রভিশন। এটা স্পেশাল প্রভিশন। আর্টিকেল 29-30 বাকিগুলোর থেকে আলাদা, ওই কারণেই তো বললাম। ঠিক আছে, এই ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না, কারণ এটা স্পেশাল প্রভিশনে ঢুকে গেছে। কি বলছি বুঝতে পেরেছিস? মানে আজকে ধর আমি সেন্ট জেভিয়ার্সে চান্স পাচ্ছি না বলে আমি যদি গিয়ে চলে যাই, আমি যদি আজকে সুপ্রিম কোর্টে গিয়ে বলি সুপ্রিম কোর্ট আজকে আমি হিন্দু হয়েছি, তাই জন্য আমি সেন্ট জেভিয়ার্স কলেজে মাস্টার্সে চান্স পাচ্ছি না, আমাকে যাদবপুরে বাধ্য হয়ে পড়তে হচ্ছে, তাহলে হিন্দু হয়েছি বলে আমার সুযোগ কমে গেল, তাহলে তো সেটা আর্টিকেল 15 এক্সেপশন। তখন আমাকে সুপ্রিম কোর্ট বলবে, কারণ রিলিজিয়ানের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা যায় না, তখন আমাকে সুপ্রিম কোর্ট বলবে না বাবু এটা এক্সেপশন নয়, কারণ মাইনরিটি ইনস্টিটিউশন গুলো তাদের মতো করে তাদের ইনস্টিটিউশনকে পরিচালনা করতে পারে, সেটার কথা আর্টিকেল 30-এ বলা আছে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? এবার বুঝতে পারলি কে প্রশ্নটা করেছিল? শ্রেয়সী বোধ হয়, না আমি যদি খুব ভুল না করি শ্রেয়সী। এবার ক্লিয়ার হলো? কারণ ন্যাচারালি আমি তো যেতেই পারি, আমার মনে হতেই পারে আর আমি সেন্ট জেভিয়ার্সে চান্স পেলাম না, আমাকে যাদবপুরে পড়তে যেতে হচ্ছে, কেন? কেন আমি পড়বো? আমি জেভিয়ার্সে পড়বো, আমি তো মার্কস ভালো পেয়েছি। তখন আমি যখন সুপ্রিম কোর্টে যাব, সুপ্রিম কোর্টে গিয়ে বলবো ডিয়ার সুপ্রিম কোর্ট, আজকে আর্টিকেল 15 ভায়োলেশন হয়েছে, আজকে খ্রিস্টান চান্স পাচ্ছে, আমি হিন্দু চান্স পাচ্ছি না, কেন? কারণ তাহলে রিলিজিয়ানের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন। তখন সুপ্রিম কোর্ট আমাকে বলবে ওরা আর্টিকেল 30 ফলো করেছে, সেটা সবগুলোর থেকে আলাদা। তুমি যদি যাদবপুরে চান্স না পাও হিন্দু বলে, তুমি যদি কলকাতায় চান্স না পাও হিন্দু বলে, তখন আমি অ্যাকশন নেব।
তুমি যদি বর্ধমানে চান্স না পাও হিন্দু বলে, তুমি যদি উত্তরবঙ্গে চান্স না পাও হিন্দু বলে, তুমি যদি মেদিনীপুরে চান্স না পাও হিন্দু বলে, আই উইল টেক কেয়ার অফ ইট। তুমি যদি জেএনইউতে চান্স না পাও হিন্দু বলে, তুমি যদি ডিইউতে চান্স না পাও হিন্দু বলে, আই উইল টেক কেয়ার অফ ইট। বাট তুমি যদি জেভিয়ার্সে চান্স না পাও, আমি কিছু করতে পারবো না, ওটা আর্টিকেল 30-এর আন্ডারে পড়ে। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারলি? শ্রেয়সীর কোশ্চেন ক্লিয়ার? রাষ্ট্রের কলেজের ক্ষেত্রে তো এই প্রবলেম নেই, এটা তো আলাদা। আর্টিকেল 30, সেন্ট জেভিয়ার্স ইজ এ মাইনরিটি ইনস্টিটিউশন, সেটা ডন বস্কোর জন্য অ্যাপ্লিকেবল, সেটা মাদ্রাসার জন্য অ্যাপ্লিকেবল, সেটা জেন কলেজের জন্য অ্যাপ্লিকেবল, সেটা খালসা কলেজের জন্য অ্যাপ্লিকেবল, সেটা বুদ্ধি স্কুল অফ আর্টস এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, চলো। নেক্সট দিন আমাদের কবে ক্লাস? ফ্রাইডে আছে না? কবে যেন? ফ্রাইডে না? ফ্রাইডেই তো বোধ হয়। তুমি এটা যদি এপিজে আব্দুল কালাম কবে? ফ্রাইডে 6টা থেকে। ঠিক আছে, চলো ফ্রাইডে দেখা হবে। চলো ফ্রাইডে দেখা হবে। আচ্ছা, তোমাদের তো পুরো নোটটা দেয়াই আছে, নতুন করে আর নোট দেওয়ার কিছু নেই। আমি অ্যামেন্ডমেন্ট মানে অ্যানোটেশন সমেত নোটটা ওই আমাদের ফোল্ডারে অ্যাড করতে থাকবো, তোরা নোটটা নিয়ে নিবি। পুরো নোটটা তো অলরেডি আছেই, কিন্তু অ্যানোটেশন গুলো দরকার, অ্যানোটেশন গুলো থাকলে সুবিধা হয় পড়তে। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট। ফ্রাইডে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা 6টায়। সবাই খুব ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। চলো টাটা, সবাইকে গুড নাইট। টাটা টাটা টাটা।